আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কে জাওয়াদ ভাই? না, আমি তানভীর। হ্যাঁ, তানভীর ভাই। আচ্ছা, আমি আপনাদের এটা ওয়েবিনারটা ক্যারি করব আমি। আচ্ছা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সবার সাথে একটু একটু করে পরিচিত হব, কিন্তু যেহেতু এখন সবাই জয়েন করতেছে, আমি বেসিক আইডিয়া এবং একটু বেসিক ডিসকাশন গুলা করে নিই। আমি মোস্টলি আপনাদের থেকেই শুনবো। আহ, আমার ছোটখাটো যে অভিজ্ঞতাটা শেয়ার করে আপনাদের কোশ্চেন আনসার এবং আপনাদের এক্সপিরিয়েন্স, হয়তো বা এখানে অনেকজন আছেন, অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। আহ, বিভিন্ন ধরনের আসলে প্রত্যেক মানুষের ডোমেইন আলাদা, প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা, হিউম্যান প্যাটার্ন, চিন্তা ভাবনা করার যে প্যাটার্ন, এটাও আলাদা। তো স্বাভাবিকভাবে এক একজনের এক্সপিরিয়েন্স এক 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 দিক দিয়ে অনেক আছে। তো আমরা শুনবো, তো এক্সপিরিয়েন্স শেয়ার হবে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে প্রজেক্ট গুলা করছি কিংবা করতেছি। পাশাপাশি আপনাদের কত, মানে ওভারঅল একটা ডিসকাশন হবে আর কি। ট্রেডিশনাল যে আমাদের লেকচার, ক্লাস লেকচার ওইরকম না। আমি জাস্ট সিম্পলি বলার চেষ্টা করব আসলে কিভাবে কাজটা করে, রিসার্চটা আসলে কিভাবে করে। রিসার্চ মিনস স্পেসিফিকলি বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই এরিয়াগুলোতে আসলে রিসার্চটা কিভাবে অ্যাপ্রোচ করে, রিসার্চ পেপার গুলো কিভাবে আসলে তৈরি করা হয়, এবং কন্ট্রিবিউশন কোথায় রাখে, গ্যাপ কিভাবে খুঁজে, এই আর কি। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আমি মাঝখানে সবার সাথে পরিচিত হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে একদম বেসিক ডিসকাশন গুলা স্টার্ট করি। ওকে। তো আমি আমার পরিচয়টা ফার্স্টে দিয়ে দিই। আমি হচ্ছে মোহাম্মদ তানভীর, আছি ইনোভেটিভ স্কিলসে আছি। আহ, বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছি। সৌদি প্রজেক্ট, আর পাশাপাশি দুই একটা প্রজেক্টে কাজ করতেছি। আর নিজের রিসার্চ আছে। পড়াশোনা হচ্ছে আমি ব্যাচেলার করছি হচ্ছে আইআইইউসি থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। আর মাস্টার্স করছি হচ্ছে চুয়েট থেকে, এই আর কি। আর পাশাপাশি ইনোভেটিভ স্কিলস তো আছি। আর পিএইচডি করবো ইনশাল্লাহ, এই আর কি। পিএইচডি করবো। আহ, তো রিসার্চ প্রজেক্টে তো আছি। ইনশাল্লাহ পিএইচডি হয়ে যাবে। তো এটাই আমার ছোটখাটো পরিচয়। আচ্ছা, আমাদের রিসার্চের যে আইডিয়াটা, রিসার্চ এখানে তো অনেক কিছুই লিখছি। আমি আসলে এত বেশি কিছু এখানে যে কথাবার্তা গুলা এগুলা নিয়ে আসলে এত কিছুই বলবো না। আমি জাস্ট সিম্পলি রিসার্চ জিনিসটা কি, আর রিসার্চ জিনিসটা কিভাবে করে করে রিসার্চ মানে হচ্ছে খোঁজা, সোজা কথায়। মানে আমি খুঁজবো, আমি কোন একটা প্রবলেম সলভ করব। মানে আমি যদি স্পেসিফিকলি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এখানে তো আসলে ডাইভার্স অ্যালগোরিদম আছে, চিন্তা ভাবনা অনেক রকম অনেক কিছুই আছে। তো আমি যদি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকেই যদি বলি, মানে আমি কোনো প্রবলেম সলভ করব। মানে আমি ওইভাবে যাচ্ছি না, বা টিচাররা যেভাবে বলে ওইভাবে বলবো না। আমি জাস্ট সিম্পলি বলবো হচ্ছে আমি রিসার্চ করব। রিসার্চ কি? রিসার্চ হচ্ছে কোনো একটা প্রবলেমের সমাধানটা বের করে আনা। আহ, এই সিম্পল ভাষায় বললে এটাই। মানে আমি কোনো একটা প্রবলেম আমাদের সোসাইটিতে বা আমাদের যে কোনোখানে, যে কোনো এরিয়াতে অনেক 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 রকম প্রবলেম থাকে। যে কোনো প্রবলেম একটা সমাধান বের করে আনা। এই সমাধানটা কিভাবে বের করবে? অবভিয়াসলি আমি এটাকে খুঁজবো। হ্যাঁ, তো একটা সমাধান বের করতে হলে অবভিয়াসলি আমার থেকে কি করতে হয়? ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং করতে হয়। মানে আমার থেকে ডাটা নিব, ডাটাটাকে অ্যানালাইসিস করব, এটাকে ইন্টারপ্রেট করব, ইন্টারপ্রেট করার পর ফাইনালি ভিজুয়ালাইজ করব, তারপর আমরা প্রেডিকশন করি, অথবা কোন একটা সিদ্ধান্তে পৌঁছায় যাই, যাই করি না কেন। আলটিমেটলি রিসার্চ মানে হচ্ছে, সোজা কথা, রিসার্চ মানে হচ্ছে হ্যাঁ এক্সিস্টিং কোনো প্রবলেমকে সলভ করা। এখন এই সলভ করতে যা যা করতে হয় তাই করব। কোন একটা অ্যালগোরিদম প্রপোজ করতে হলে করব, কোন একটা মেথড প্রপোজ করতে হলে করব, কোন একটা ওয়ার্ক ফ্লো ডিজাইন করতে হলে করব। মানে আমার থেকে এক্সিস্টিং যা কিছু আছে, এক্সিস্টিং তো সমস্যার অভাব নেই। কোনো কিছুই পারফেক্ট না। আমাদের বাস্তব জীবনে আসলে কোনো কিছুই পারফেক্ট না। তো
এক্সিস্টিং যে প্রবলেম গুলো আছে ওইটারে আমি সলভ করাটাই হচ্ছে মূলত আমার রিসার্চ, সোজা কথা। তো আমি এখানে যে আইডিয়াটা দিব আজকের যে ছোট্ট ওয়েবিনারে, এটা হচ্ছে একটা রিসার্চ ওয়ার্কফ্লো ফ্রম আইডিয়া টু পাবলিকেশন। মানে আমি পাবলিকেশন পর্যন্ত যাইতে কিভাবে কাজটা করতে হয় এটাই নিয়ে আমি একটা টুকটাক আইডিয়াটা দিব। তো রিসার্চ কি তো বললাম, এখানে অনেক লেখা লিখছি, এগুলো আমি কিছুই বলি নাই, আমি জাস্ট এমনি দিয়েছি। আমি আমার যে আন্ডারস্ট্যান্ডিং এটাই বলতেছি, মানে এক্সিস্টিং প্রবলেমকে সলভ করা, এটা সলভ করতে আমি যা যা করার তা তা করবো। এখন কিভাবে কাজটা করব, কিভাবে আগাবো, এটা নিয়ে আস্তে আস্তে বলবো আর কি। আপনাদের থেকে প্রশ্ন শুনবো, আমি আগে সিম্পল একটা প্রেজেন্টেশন দিয়ে দিই আর কি। আচ্ছা, এখানে এরিয়াস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের বিভিন্ন ডোমেইন গুলো আছে। আমি মেশিন লার্নিংটাকে একপাশে রাখতেছি। যে ব্রড যে এরিয়া, এই দুইটা এরিয়ার মধ্যে আসলে সীমাবদ্ধ বলবো না, এটা দুইটা এরিয়াই আসলে মেইন দুইটা এরিয়া, একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর কম্পিউটার ভিশন। তো একটা মেশিন লার্নিং মানে আমাদের ডাটা সেটের যে স্ট্রাকচার, আমরা আসলে প্রথম কথা হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি। মানে আমার ইন্টেলিজেন্স শো করা, মানে আমার যে চিন্তা ভাবনা, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। আমি যদি একটা ডাটার উপর নির্ভর করে একটা ডিসিশন নিব, এই জিনিসটা আমি যখন একটা মেশিনের মাধ্যমে করাবো, এটাই তো মেশিন লার্নিং। আমি একটা মেশিনের মাধ্যমে করাবো, একটা অ্যালগোরিদম দিয়ে আমি একটা জিনিস প্রেডিকশন করবো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কোড ডোমেইন দেখলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর কম্পিউটার ভিশন, হ্যাঁ আছে, আরো বেশ কিছু এরিয়া আছে, তবে ব্রডলি এই দুইটা এরিয়াকে আমরা ফোকাস করতে পারি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর কম্পিউটার ভিশনকে আমরা ফোকাস করতে পারি। আর মেশিন লার্নিং তো আছেই। মেশিন লার্নিং হচ্ছে একদম বেসিক, যে আমাদের সুপারভাইজড, আনসুপারভাইজড, অনেক রিইনফোর্সমেন্ট বেসড লার্নিং যেগুলো আছে। তো আমি যেহেতু এখানে রিসার্চ নিয়ে কথা বলবো, ওটার মধ্যে একটু সীমাবদ্ধ থাকি, তো এগুলো নিয়ে ডিটেলে বলা হবে পরে। তো কোর এরিয়া আমরা আসলে বলতে পারি এগুলাই, যে কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর মেশিন লার্নিং এর বিভিন্ন সুপারভাইজড, আনসুপারভাইজড লার্নিং গুলা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন স্পেসিফিক এরিয়া যদি বলতে চাই, যে এখন বর্তমানে যেটা চলতেছে, এই যে একটু আগে বললাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, আসলে বর্তমান যে প্রজেক্টস গুলা, এগুলো শুধুমাত্র কম্পিউটার ভিশন, শুধুমাত্র ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অথবা শুধুমাত্র একটা নির্দিষ্ট প্রসেসে আসলে আটকায় নাই। এগুলো হচ্ছে হাইব্রিড। যেমন আমার থেকে ভিডিও প্রেডিকশন করতে হচ্ছে, হ্যাঁ, আমরা পাশাপাশি এখন তো খুব জনপ্রিয় কিছু মডেল আছে। জনপ্রিয় মডেল বলতে আসলে বোঝাচ্ছি, মানে জনপ্রিয় কিছু প্রবলেম আছে, যে আমরা কোন একটা ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিয়ে আমরা এটার উপর বেস করে, মানে একটা ইমেজের উপর বেস করে আমরা প্রেসক্রাইব করব। এটা একটা ইমেজের উপর বেস করে, ইমেজ তো আসলে ভিশনের আন্ডারে পড়ে, কম্পিউটার ভিশনের আন্ডারে। ইমেজ ডাটাগুলো আমরা ডিল করি হচ্ছে কম্পিউটার ভিশন বেশিরভাগ সময়। কম্পিউটার ভিশন বেসড যে অ্যালগরিদম গুলো আছে, ওগুলাই হচ্ছে আমরা ইমেজ ডাটাগুলো ডিল করি ওটাতে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে আমরা কি টেক্সট বেসড যে ডাটাগুলো আছে, আমরা এখন যে আমি কথা বলতেছি, হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সট। আমরা যে লেখালেখি করি এগুলো টেক্সট। তো টেক্সট বেসড যে ডাটা, ওগুলোকে ডিল করে হচ্ছে মূলত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আর ইমেজ বেসড যে ডাটা, এগুলোকে ডিল করা হচ্ছে কম্পিউটার ভিশন। তো এই যে আমার একটা ভিডিও অ্যানালাইসিস করতে গেলে, একটা ভিডিওর মধ্যে তো টেক্সটও থাকে, আবার ওটাতে কিন্তু ছবিও থাকে। তো এইটা ভিডিও অ্যানালাইসিস করতে গেলে, অথবা কোন একটা, ওই যে বললাম একটা ইমেজ থেকে আমি প্রেসক্রাইব করব, ওরকম প্রজেক্ট গুলা করতে গেলে ওগুলো আসলে আমার মাল্টিমোডাল ডাটা নিয়ে কাজ করতে হয়। তখন আমার ভিশনের আইডিয়াও লাগে, আবার এদিকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বেসড যে অ্যালগরিদম গুলো আছে ওগুলা নিয়েও আমার আইডিয়া থাকতে হয় আর কি। তো এর পাশাপাশি যে এক্সিস্টিং যে মেশিন লার্নিং অ্যালগরিদম গুলা, মেশিন লার্নিং কে আমি বলবো হচ্ছে স্ট্যাটিস্টিক্স বেসড। আসলে এই সব কিছুই শুরু হয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবকিছুই তো শুরু হয় হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স কে পরবর্তীতে অন্য ধাপে নিয়ে গেছে, নিউরাল নেটওয়ার্ক আসছে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আসছে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা শুরু হয়েছে থেকে স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স যে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, মানে আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে, স্ট্যাটিস্টিক্স হচ্ছে কোন একটা ডাটা সম্পর্কে আমাদের একটা সামারি করে, আইডিয়া দেয়। তো এটাই তো মূলত আমাদের প্রেডিকশনের একটা বেসিক শুরু হয়, রুট ওখান থেকে তো শুরু হয়। তো আমাদের
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি, কম্পিউটার ভিশন বলি, যাই বলি না কেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা খুব ভালো ক্লিয়ার কাট একটা আইডিয়া লাগবে। তো মেশিন লার্নিং তো অবশ্যই, তো এরপরে অ্যালগোরিদম গুলো আছে আর কি, কম্পিউটার ভিশন বেসড অ্যালগোরিদম আছে, মানে আমাদের ইমেজ ডাটাকে এখানে আসলে ডাটা সেটের স্ট্রাকচারের উপর বেস করে আমাদের অ্যালগোরিদম গুলা বিল্ড করা হয়। তো কম্পিউটার ভিশনের রিলেটেড কিছু অ্যালগোরিদম আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আই মিন টেক্সট ডাটাকে ডিল করার মতো কিছু অ্যালগোরিদম আছে। তো আস্তে আস্তে আসতেছি ডেপথে। তো এই যে জেনারেটিভ এআই, এই যে আমাদের মাল্টি মডেল, আমাদের GPT-4, হ্যাঁ, আমাদের ডিভিশন বেসড যে মডেল গুলো আছে ওগুলা, আর এক্সপ্লেনেবল এআই, হ্যাঁ, আমাদের রোবোটিক্স অটোমেশন, এই যে এআই, মানে আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন আসলে একটা টুল। এটা শুধুমাত্র এটা মাল্টিপল দিক দিয়ে ইউজ হচ্ছে এখন, আমাদের কমিউনিকেশন বলি, হ্যাঁ, বায়োলজিক্যাল, বায়োমেডিক্যালে, বিভিন্ন রকম সেক্টরে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে। তো এটা একটা টুল, এটা টুলের মতো করে আসলে ইউজ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এখানে ওই যে টুলের মতো করে ইউজ টুলগুলো বিল্ড করার ক্ষেত্রে আমরা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইঞ্জিনিয়ার, আমরা এজ এ ইঞ্জিনিয়ার, এজ এ রিসার্চার, আমাদের কাজ হবে কি ওই টুলগুলা কত এফিশিয়েন্টলি কাজ করে, কত এফিশিয়েন্টলি আমরা এটাকে কি করতে পারি, কাজ করাইতে পারি। তো আমাদের ওই অ্যালগোরিদমে হাত দিতে হবে মূলত। তো এখানে অনেকগুলো এরিয়া আছে, ওরা আসলে যারা অন্য ডোমেইনে আছে, জাস্ট লাইক এস যারা বায়োলজি ডোমেইনে আছে, অথবা দেখা যাচ্ছে কি যারা কমিউনিকেশন ডোমেইনে আছে, ওরা আসলে অ্যালগোরিদমটা ইউজ করবে। জাস্ট ওদের কাজটা অ্যালগোরিদম ইউজ করে কাজটাকে এফিশিয়েন্ট করা। আমি নিজেও, আমার যে ব্যাচেলার সেটা হচ্ছে কমিউনিকেশন বেসড, তো আমার অ্যান্টেনা নিয়ে আমরা কাজ করতাম, হ্যাঁ, আমাদের বিভিন্ন ডায়োড নিয়ে কাজ করতাম। তো ওই কমিউনিকেশন সেক্টরটাকে আরো বেশি এফিশিয়েন্ট কিভাবে করা যায় আমরা জাস্ট অ্যালগোরিদম ইউজ করে করতেছি, ফাইন। কিন্তু যারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রিলেটেড, ওই রিলেটেড কাজগুলো করে, অথবা বায়োলজি রিলেটেড যারা কাজ করে, অথবা দেখা যাচ্ছে কি আরো অনেকগুলো ডাইভার্স সেক্টর, যে এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে, ওরা জাস্ট একটা টুল ইউজ করবে, অ্যালগোরিদম গুলো ইউজ করবে। কিন্তু অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, অ্যাজ এন এআই ইঞ্জিনিয়ার, আমাদের কাজটা হচ্ছে ওই এক্সাক্ট কিছু মডেল বিল্ড করা, মানে যেগুলো আসলে ওরা টুল হিসেবে ইউজ করবে। আমাদের কাজটা হচ্ছে মূলত এটা। তো আসতেছি আরো ডিটেলে। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা একটা কাজ করেন, আপনাদের প্রশ্নগুলো ছোট ছোট করে নোট করে নেন। আমি সবার থেকে প্রশ্ন শুনবো, আমি চাই আমাকে অনেক অনেক প্রশ্ন করেন। আচ্ছা, তো এখন আসি রিসার্চ প্রবলেম, রিসার্চ কাহিনী, মানে এইটা আসলে কি, মানে আমরা আসলে রিসার্চ করতে গেলে, এই যে একটু আগে বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে অনেকগুলো ডোমেইন আছে, এই ডোমেইনের সাব ডোমেইন আছে, অনেকগুলা পার্ট আছে। তো আমার কাজ তো হচ্ছে কোনো রিসার্চ করা, আমি কোনো এক্সিস্টিং প্রবলেমকে আসলে সলভ করব। তো এক্সিস্টিং প্রবলেম যে সলভ করব, আসলে দুনিয়াতে তো প্রবলেমের শেষ নাই, এখানে হিউজ 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 প্রবলেম, অনেক 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 প্রবলেম। তো আমার থেকে, মানে আমি যে কোনো রিসার্চ, এটা আসলে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য না, এটা যে কোনো রিসার্চ, যে কোনো সাবজেক্টে রিসার্চ করার জন্য আমার প্রথমে আসলে কোন একটা ডোমেইন সিলেকশন করতে হবে। জাস্ট লাইক এস অ্যানোমালি ডিটেকশন, মানে ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশন করতে পারি। তারপর আমি মেডিকেল ইমেজ ক্লাসিফিকেশন, সেগমেন্টেশন, মানে আমাদের কোনো মেডিকেল ইমেজকে আমি আইডেন্টিফাই করতে ইউজ করতে পারি। মানে আমার থেকে হয় আমি বায়োমেডিক্যাল ডোমেইন সিলেক্ট করলাম, অথবা দেখা গেছে কি আমি ফাইন্যান্সের যে ডোমেইন এটাও ইউজ করলাম, আবার জাস্ট লাইক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইউজ করলাম, হ্যাঁ, অথবা দেখা গেছে কি কোনো গ্রাফ বেসড প্রবলেম সলভ করার জন্য নিলাম। মানে আমার থেকে আসলে হিউজ হিউজ এরিয়া আছে, অনেক আছে আমাদের মেডিকেল, হ্যাঁ। তারপর আমাদের এনভায়রনমেন্টে আমাদের এনভায়রনমেন্টের মধ্যেও আসলে অনেক অনেক ডোমেইন, জাস্ট আমরা স্যাটেলাইট ইমেজ গুলো অ্যানালাইসিস করতে পারি। তো এইরকম আসলে অনেক 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 ডোমেইন আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো রিসার্চ করতে গেলে, মানে আমি যে কোনো কিছুই করতে পারি, রিসার্চ মানেই হচ্ছে প্রবলেম সলভ করা। তো রিসার্চ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে ডোমেইনটা সিলেক্ট করা, এবং প্রথম কাজ ডোমেইন সিলেক্ট করা, এটা আসলে আমরা করে ফেলি, আমাদের একটা ইন্টারেস্টের জায়গা থাকে, এটা আসলে এত বেশি বড় বিষয় না, আমরা করে ফেলি, ডোমেইন সিলেকশনটা করে ফেলি, এটা আসলে খুব বড় বিষয় না। আমি যদিও বললাম, কিন্তু সবাই যার যার পছন্দের একটা এরিয়া থাকে, এটা খুব কমন একটা বিষয়। তো ডোমেইন সিলেকশন আসলে আমরা এত বেশি প্রবলেম ফেস করি না তেমন একটা। হ্যাঁ, বেসিক্যালি যখন আমরা নতুন নতুন রিসার্চ শুরু করি, তখন আসলে একটু কম বুঝতে পারি কোনটা আসলে বেশি ট্রেন্ডি। আসলে ট্রেন্ডি বিষয় না, প্রত্যেক ডোমেইনই গুরুত্বপূর্ণ,
কোনো ডোমেইন থেকে আসলে কম গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না, আমরা যে কোনো ডোমেইন সিলেক্ট করতেই পারি। এটা আসলে বেসিক্যালি আমি সাজেস্ট করব হচ্ছে যার থেকে যেই টপিকসটা নিয়ে আগ্রহ বেশি, যে ডোমেইনটা নিয়ে আগ্রহ বেশি, সে সেটা সিলেক্ট করলে আমার মনে হয় বেটার। জাস্ট লাইক কারো এনভায়রনমেন্টের ডোমেইনটা একটু বেশি ভালো লাগে, কারো কথা কথা মেডিকেল এআই, হ্যাঁ, মেডিকেল রিলেটেড ইমেজ গুলাকে ডিল করতে একটু বেশি ভালো লাগে, কারো বিজনেস রিলেটেড কাজগুলা করতে বেশি ভালো লাগে, হ্যাঁ, বিজনেস অ্যানালাইটিক্স, ওই জাস্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট গুলো আছে, কারো স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তো যার যার পছন্দের এরিয়াটা সিলেক্ট করেই ফেলে। এটা নিয়ে আমি আসলে এত বেশি অনেক বেশি বলে ফেলছি। তো এখানে প্রথম কাজ হচ্ছে আসলে ডোমেইন সিলেকশন করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যে কোনো রিসার্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিসার্চ গ্যাপটা ফাইন্ড করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট রিসার্চ গ্যাপ। যে যত ভালোভাবে রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারবে, তার আসলে প্রবলেম সলভ করতে তার থেকে আরো মানে সোজা হবে। সোজা কথা, আমি যদি প্রবলেম কি বলতে পারি, আমার ইজিলি সলভ করতে পারবো। এক্সিস্টিং আমার থেকে সবচেয়ে বড় বিষয়, মানে আমার প্রথম এবং ডোমেইন সিলেকশন আমরা করেই ফেলবো। এর পরের কাজ হচ্ছে আমাদের এটা রিসার্চ গ্যাপ, মানে আমরা যে ডোমেইনে কাজ করব, ওই ডোমেইনে আমরা একটা গ্যাপ বের করব। যে কোনো একটা গ্যাপ হইতে পারে, অনেক 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 রকম গ্যাপ থাকতে পারে। তো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা রিসার্চ গ্যাপ বের করতে হবে। মানে আমাদের যে এক্সিস্টিং যে আমরা ডোমেইনটা সিলেক্ট করব, ওই ডোমেইনটাতে এক্সিস্টিং কি গ্যাপ আছে, কোন জায়গায় আসলে ফাঁক ফোকর আছে, ওই ফাঁকটা বের করব। যেমন কথার কথা, স্টেট অফ দ্য আর্ট মডেল, আমি এমন একটা মডেল বর্তমানে ধরেন, এমন একটা মডেল আছে যে মডেলটা অ্যাকুরেসি অনেক কম, কথার কথা অ্যাকুরেসি কম, অথবা স্পিড একটু কম, অথবা ডাটা এফিসিয়েন্সি, তার বায়াসনেস বেশি, এরকম অনেক রকম প্রবলেম থাকতে পারে। যেমন আমি যদি সিএনএন এর কথা বলি, আমি কম্পিউটার ভিশনের ক্ষেত্রে সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে খুব যুগান্তকারী একটা অ্যালগরিদম। তো ওই যুগান্তকারী অ্যালগরিদমেরও কিন্তু একটা কি আছে, একটা গ্যাপ আছে। ওই যারা কম্পিউটার ভিশন নিয়ে রিসার্চ করে, তারা ওই গ্যাপটা বের করছে, একটা রিসার্চ গ্যাপ আছে। গ্যাপটা কি ছিল? গ্যাপটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে লোকাল ফিচার্সকে, গ্লোবাল ফিচার্সকে কি করতে পারে না, এক্সট্রাক্ট করতে পারে না। তো আমি ডেপথের কথাগুলো পরে বলবো। মানে আমার রিসার্চের গ্যাপ মানে হচ্ছে এক্সিস্টিং যে যা আছে, যে যে অ্যালগরিদম আছে, যে যে মেথড আছে, ওই মেথডে কোন জায়গায় ফাঁক ফোকর আছে, ওটা বের করা। তো মূলত সবাই যখন ডোমেইনটা সিলেক্ট করে, ওই ডোমেইন সিলেক্ট করার পরের কাজ হচ্ছে রিসার্চ গ্যাপ। তো রিসার্চ গ্যাপটা খুঁজতে কি করা লাগে? লিটারেচার রিভিউ করা লাগে। লিটারেচার রিভিউ মানে কি? এক্সিস্টিং যা যা পাবলিকেশন আছে, রিসেন্ট, অবভিয়াসলি রিসেন্ট, এখন কত 2025, তো আমার কাজ হবে 2025, 2024, 2023, লাস্ট 3-4 বছরে আমি যে প্রবলেম নিয়ে কাজ করতেছি, ওই কাজগুলাতে কারা কারা কি কি মেথড প্রপোজ করছে, কি কি অ্যালগরিদম প্রপোজ করছে, কিভাবে কাজটা হয়, ওটা সম্পর্কে আমার একটা ক্লিয়ার কাট ধারণা থাকা। তো ওইটা সম্পর্কে যদি আমার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকে, তাহলেই আমি বুঝতে পারবো কোন জায়গায় গ্যাপটা আছে। কোন জায়গায় গ্যাপটা আছে, এটা হচ্ছে আমার রিসার্চ গ্যাপ। তো যে কোনো রিসার্চে, যে কোনো, আমি সেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, যাই বলি না কেন, ইভেন আমার অন্য এরিয়াগুলোর ক্ষেত্রেও বললে, আমাদের রিসার্চ গ্যাপের কিভাবে বের করব? এক্সিস্টিং যে কাজগুলো আছে, এক্সিস্টিং যে পাবলিকেশনস গুলো আছে, এক্সিস্টিং যে অ্যালগরিদমস গুলো আছে, ওই অ্যালগরিদম গুলা নিয়ে স্টাডি করা। আসলে ওই জায়গায় কোন জায়গায় কার কি প্রবলেম আছে, কার কি কাহিনী আছে, ওরা কিভাবে কাজটা করতেছে, ওরা কাজটা করতে গিয়ে আসলে কত পার্সেন্ট অ্যাকুরেসি পাচ্ছে, কোন জায়গায় আসলে প্রবলেম ফেস করতেছে, কোন প্রবলেমটা আসলে ওরা সলভ করতে পারে নাই। তো এইভাবে আমরা আসলে একটা রিসার্চ গ্যাপ বের করি। প্রথমে ডোমেইন সিলেকশন, তারপর রিসার্চ গ্যাপ বের করা, তারপর গিয়ে আমরা যেটা বলি, এবার আমরা প্রবলেম স্টেটমেন্টটা প্রপোজ করব। মানে আমরা যে কোনো একটা রিসার্চ গ্যাপ মানে আমরা বের করব, তারপর আমরা ওই গ্যাপ আছে, গ্যাপের যে প্রবলেম, ওটাকে আমরা আইডেন্টিফাই করব। এই জায়গায় এই প্রবলেম, এই যে কারেন্ট ডিপ লার্নিং মডেলস ফর মেডিকেল ইমেজ ল্যাক এক্সপ্লেনেবিলিটি। তো এক্সপ্লেনেবিলিটি কম হইতেই পারে, সে এই ফিচারটাকে ডিটেক্ট করতে পারতেছে না, সে এই কাজটাকে করতে পারতেছে না, এরকম
একটা প্রবলেম স্টেটমেন্ট দাঁড় করানো হয়। তো রিসার্চের কাহিনী কি? রিসার্চের কাহিনী হচ্ছে প্রথম যে স্টেপ সেটা অবভিয়াসলি ডোমেইন সিলেকশন করা, এটা ম্যাক্সিমাম সবাই করে ফেলে, কিন্তু এরপরের কাজ হচ্ছে এক্সিস্টিং লিটারেচার রিভিউ করা, মানে এক্সিস্টিং যে কাজগুলো আছে ওখান থেকে গ্যাপ বের করা, এবং এটাই সবচেয়ে ক্রুশাল থিং। এই গ্যাপটা যে যত বেশি এফিশিয়েন্টলি বের করতে পারে এবং এখান থেকে যত বেশি এফিশিয়েন্টলি প্রবলেমটা কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, প্রবলেমটা সে স্টেটমেন্টটা বলতে পারে, তার পেপার অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি। আমি আসলে পেপারের লেভেল আছে, লেভেলগুলো সম্পর্কে আমি বলবো। আমি জাস্ট সিম্পল আমাদের কনফারেন্স পেপারগুলোর কথা বলতেছি না, আমি টপ টায়ার জার্নাল গুলোর কথা বলতেছি। টপ টায়ার জার্নালে এটা খুব কমন থিং। অবশ্যই অবশ্যই আমার একটা রিসার্চ গ্যাপ লাগবে, এবং অবশ্যই অবশ্যই আমার একটা প্রবলেম স্টেটমেন্ট লাগবে। আমার রিসার্চ গ্যাপ এটা, আমার প্রবলেম এটা, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন, এটা আমার থেকে স্পেসিফাই করতে হবে। যে কোনো টপ টায়ার জার্নালে এটা কমন থিং হচ্ছে আমার তো একটা রিসার্চ গ্যাপ লাগবেই, এবং এখান থেকে আমি একটা প্রবলেম স্টেট করব, তারপর আমি এটাকে সমাধান করব। এই আচ্ছা, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, এবার আমি চাচ্ছি এই এতটুকুতে আসলে আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি শুনতে চাচ্ছি। সবাই আচ্ছা আচ্ছা বলেন, তারেক ভাই বলেন। ভাই আপনি তো বললেন যে আমাদের ডোমেন সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে রিসার্চ গ্যাপ বের করতে হবে, দেন প্রবলেম স্টেটমেন্ট। তো হচ্ছে আমরা যখন একটা এগুলোর আগে তো আমাদেরকে পড়তে হবে, ধর ফর এক্সাম্পল আমাদের দু একটা বা চার পাঁচটা আমাদের নিজস্ব পছন্দের ডোমেইনের আমাদের রিসার্চ পেপার পড়তে হবে। তো আমার প্রবলেমটা হচ্ছে যে আপনি এত ফাস্ট কিভাবে আমি রিসার্চ পেপারটাকে মানে পড়তে পারবো, কারণ হচ্ছে দেখি যে অনেকে খুব দ্রুত অনেকগুলো করে পড়তে পারতেছে, সেখানে আমি যদি লাইন বাই লাইন পড়তে যাই তাহলে আমার অনেক সময় লেগে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন যে আমাদের নিজস্ব পছন্দের একটা ডোমেইন দরকার, অফকোর্স এটা দরকার, কিন্তু আমাদের তো ধরেন অনেকগুলো ডোমেইনে কাজ করার অভিজ্ঞতা নাই। তো আমরা কিভাবে বুঝবো যে কোন ডোমেইনটা জাস্ট পছন্দ হইলে হবে না? এটা তো কোনো ফ্যান্সি কোনো টপিক না যে এটা আমার পছন্দ। আমাকে ভাবতে হবে এটার ফিউচার কি এবং এটার সাস্টেনেবিলিটি আছে কিনা। আজকে হয়তো আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। তো এই দুইটা জিনিস হচ্ছে একটু কাইন্ডলি যদি আপনি অ্যাড করতেন। আচ্ছা, আপনার আসলে অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা রাইট, আপনি যেটা বলছেন সেটা অবভিয়াসলি। তো আমার যে কথা সেটা হচ্ছে মূলত প্রথম কথা হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আমি আসলে কিভাবে ডোমেনটা সিলেক্ট করতে পারি অ্যাজ এ বিগিনার। তো অবশ্যই মেশিন লার্নিং মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে আমরা পড়াশোনা যেটা করি বা রিসার্চ যেটা করি, এখানে আসলে আপকামিং যে ট্রেন্ডিং টপিকস আমরা যখন কোনো আসলে রিসার্চ করতে যাই, হ্যাঁ, এটা আসলে খুব কমন থিং হচ্ছে আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি, জাস্ট লাইক চ্যাট জিপিটি দিয়ে হোক, আমাদের বিভিন্ন জিপিটি গুলা দিয়ে হোক, অথবা আমরা একটু গুগল সার্চিং করে আমরা বিষয়গুলো দেখি যে ওভারঅল আসলে কিভাবে কাজটা হয়, কিভাবে কাজটা করে। তো এখন বিষয় হচ্ছে সাস্টেনেবিলিটির যে বিষয়টা, সাস্টেনেবিলিটির যে বিষয়টা হচ্ছে এই যে আমি বললাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর এই কম্পিউটার ভিশন। আসলে বেসিক্যালি যখন কম্পিউটার ভিশন নিয়ে আমি বলবো, তো কম্পিউটার ভিশনের আসলে অনেক মানে অনেক অনেক এরিয়া আছে, আচ্ছা, ডাইভার্স আমিও এরিয়া। একটা প্রশ্ন করতে চাই। এই জি জি, আমি প্রশ্নটা এটা শেষ শেষ হলে করি, আমাকে একটু সুযোগ দিবেন। অবশ্যই অবশ্যই আপনাকে সবাইকে সুযোগ দিব। আচ্ছা, এই যে এখন বললাম যে মেডিকেল সেক্টরে হয় কি যে আমরা তো এখন বিভিন্ন ইমেজ, সিম্পলি ইমেজ ক্লাসিফিকেশন করা, অথবা ইমেজকে ডিটেকশন করা, অবজেক্ট ডিটেকশন করা, অথবা কোন একটা সিম্পল ইমেজকে সেগমেন্টেশন করা, এই সেগমেন্টেশন করাটা আসলে খুব ইজি। আমাদের আসলে ওই ইমপ্লিমেন্টেশন লেভেলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে যাইতে হবে। তো আমি আপনার সাস্টেনেবিলিটির যে ইস্যুটা, ওই ইস্যুটা নিয়ে আসলে বলবো। আমার যে স্লাইড, ওই স্লাইডে আসলে আমি কিছু বিষয় নিয়ে আনছি, কিছু অ্যালগরিদমিক কিছু বিষয় নিয়ে আনছি রিসার্চ পেপারের টাইপসের। তো আমি সাস্টেনেবিলিটি নিয়ে বলবো। আচ্ছা, এটা হলো গেল আপনার। আচ্ছা আচ্ছা, কিভাবে পেপারটা দ্রুত পড়তে পারি ওটা নিয়েও আমার একটা মাথায় আছে। আমি যখন সিকোয়েন্সিয়ালি আসবো তখন আসলে বলে দিব একটা রিসার্চ পেপার আসলে কিভাবে কত দ্রুত আসলে ক্যাচ করা যায়। মানে কোন একটা ডোমেনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক এরিয়া আছে, সবগুলোই পড়তে হয় না। হ্যাঁ, আপনার থেকে ডিটেলে পড়তে হলে সবগুলোই পড়তে হবে, কিন্তু আপনি যদি একটা বেসিক আইডিয়া পাইতে চান, বেসিক সিম্পল একটা কিছু করতে চান, তাহলে আপনার থেকে কিছু স্পেসিফিক এরিয়া আছে, ওই এরিয়াগুলোতে একটু ফোকাস করলে আসলে দ্রুত পড়া যায়। এই হচ্ছে বিষয়। আমি আসতেছি এরপর। আচ্ছা, পুষ্পজিৎ রয়, আপনি যদি বলতেন আপনার প্রশ্নটা নিয়ে। আপনি অনেকক্ষণ হাত তুলে আছেন, তো আপনার প্রশ্নটা বলেন। ভাই আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই এরকম মানে আমি একটা বিষয়ে রিসার্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওই পেঁচা বা উল এবং বা শকুন নিয়ে। সো আমি ডোমেন সিলেক্ট করলাম এবং দেখলাম মানে আমার মূলত প্রশ্ন ছিল যে রিসার্চের গ্যাপগুলো বের করব, সেক্ষেত্রে মানে কিভাবে কোন কোন সোর্স থেকে আমি ইনফরমেশন নিতে পারি, মানে আমার ইনফরমেশনের সোর্সগুলা, এবং দেখা গেল ওই আমি যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছি ওইটার এক্সিস্টিং কোন কোন সোর্স, এটা কিভাবে বের করব? ওকে ওকে, নোটেড। আমার থেকে এটাও আছে, আমার স্লাইডে এটা নিয়েও অ্যানালাইসিসটা আছে, একটু ওয়েট করেন, এই যে, উত্তর পাই যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা মুস্তাক আহমেদ ভাই। জি ভাইয়া বলেন। জি, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মুস্তাক আহমেদ। আমি পেশায় একজন এআই স্ট্র্যাটেজিক বিজনেস কোচ, কর্পোরেট ট্রেনিং এন্ড বিজনেস, এবং বাংলাদেশ ব্যাংকের এক্সটার্নাল ট্রেনার হিসেবে কাজ করি আমি। জি আমি এআই নিয়ে কাজ করি 2016 সাল থেকে, এআই এন্ড জি অটোমেশন। বাট এআই মার্কেটে আসছে তো আমাদের পরিচিতি পেয়েছে 2022-এ। তো আমি যখন বাংলাদেশে এআই নিয়ে কাজ করি, তখন আমি দেখলাম যে ওয়ার্ল্ডে এআই এর কিছু ফ্রেমওয়ার্ক আছে, মানে ইউজের ক্ষেত্রে। আমি 14টার মতো ফ্রেমওয়ার্ক পেয়েছি। এই ফ্রেমওয়ার্ক গুলোর দিয়ে যখন বাংলাদেশে মানুষকে সার্ভ করতে যাই, যে কোনোটাই কোনো কাজের জন্য সাফিসিয়েন্ট না ফর বাংলাদেশ পিপুল। তো তখন আমি নিজেই এটা নিয়ে গবেষণা শুরু করে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করি যাতে বাংলাদেশের জন্য কাজ করে। এবং আমার পার্সপেক্টিভ ছিল যে একজন কৃষক, সে তো লেখাপড়া প্রয়োজন, হয়তো বাংলা ইংরেজি পড়তে পারে, এতটুকু লোক কি এআই ইউজ করতে পারবে? আমি ওই লেভেলের লোক যাতে এআই থেকে ফুল বেনিফিটটা নিতে পারে, সেই জন্য আমি গবেষণা করে এআই একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাই। তো এইটা আমি যখন চ্যাট জিপিটি সহ 10টার মতো এআই মডেল দিয়ে কম্পিটিশন করায় দেখি যে টিল নাও আমার ফ্রেমওয়ার্ক ওয়ার্ল্ডের ওই 14টার চাইতে নাম্বার 1 র্যাঙ্কিং এ থাকে। এবং আমি এমনও দেখেছি যে 100 জন লোককে দিয়ে আমি এটা চ্যাট জিপিটিকে এক্স করাইছি, এর মধ্যে 99 জনেরই অ্যান্সার আসছে যে আমারটা নাম্বার 1 টপে। তো এখানে আমি ওই বাকি 14টার যে কি কি গ্যাপ, কোন কোন গ্যাপ আমারটা পূরণ করে, এই গ্যাপগুলো আমি বের করছি। তবে আপনি এটা হয়তো কোনো রিসার্চ পেপার ঘেটে করি নাই, এটা আমি নিজে নিজেই বুঝেছি কোনটার কি গ্যাপ। তারপরে কর্পোরেটে কাজ করতে গিয়ে দেখেছি যে বিজনেসম্যানদের সাথে কোনটা গ্যাপ তৈরি হয়। পাশাপাশি আমি এআই দিয়েও সার্চ করে বের করেছি যে কোন কোন ফ্রেমওয়ার্কের কি কি গ্যাপ আছে, যে গ্যাপগুলো আমারটা পূরণ করে। এবং আমারটা আউট অফ 100-এ আউট অফ 95 পর্যন্ত টপ মার্কে যায়। এখন কিন্তু কেউ যদি গুগলে বা এআই তে সার্চ দেয় যে টপ 10 এআই ফ্রেমওয়ার্ক, তাহলে আমারটা কিন্তু আসে না। কিন্তু আমারটা না আসার কারণ হচ্ছে আমারটা স্ট্রাকচারগত দিক থেকে গ্লোবাল র্যাঙ্কিং এ নাম্বার 1। কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ আসার জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে একটা এই যে রিসার্চ পেপার, যেটা বলতেছেন আপনারা, রিসার্চ পেপার সাবমিশন হওয়া। তো ওই 14টার কিন্তু কোনো না কোনো রিসার্চ পেপার সাবমিশন আছে, আমারটা নাই। তো এই রিসার্চ পেপার নাই, প্লাস এটা নিয়ে কোনো টক শো হয় নাই, কোনো মিডিয়া কভারেজ হয় নাই, যদিও আমারটা নিয়ে ইতিমধ্যে 3টে জাতীয় দৈনিকে নিউজ হয়েছে। বাট এই প্রেক্ষাপটে আপনি যেটা বলছেন প্রবলেম ফাইন্ড আউট, প্রবলেম গুলো আমি জানি আমার অবস্থান থেকে, এবং এআই দিয়ে বের করেছি প্রবলেম গুলো কি অন্য ফ্রেমওয়ার্ক গুলোর, যেটা আমারটা ওই গ্যাপ গুলো কিভাবে ফিল আপ করে, এই অ্যান্সারটা আমার কাছে আছে। কিন্তু আপনি যেটা বললেন যে ওদের রিসার্চ পেপার গুলোতে খুঁজে বের করতে হবে গ্যাপটা কোথায়, এই জিনিসটা আমি আসলে একটু যদি বুঝিয়ে বলতেন যে আমার এই ক্ষেত্রে আমার এই ফ্রেমওয়ার্কটা কিন্তু বাংলাদেশ ক্লেম করতে পারে যে বাংলাদেশ ওয়ার্ল্ডের নাম্বার 1 এআই ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। কিন্তু ওই তো ক্লেমটা করার জন্য রিসার্চের যে কাজগুলো, সেগুলোই মনে হয় বাকি আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি আসলে অনেক কিছুই শেয়ার করছেন। আমি আপনাকে আসলে আপনার রাইট, আপনি অনেক ভাবে মানে পুরো বিষয়টা তুলে ধরছেন। আমি আসলে আমার পক্ষ থেকে বিষয়গুলি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি, তাহলে আপনার থেকে একটু বুঝতে ডোমেইন ইজি। নিয়ে যেটা বলছেন, আমার ডোমেইনটা তো ক্লিয়ার, কারণ আমি এআই নিয়ে কাজ করি। এআই ডোমেইনে আমি কিছু কন্ট্রিবিউশন করতে চাই। প্রথমত আচ্ছা ট্রেনার হিসেবে কন্ট্রিবিউট করতে চেয়েছি। পরে যখন দেখলাম এই লাইনে আরো অনেক ট্রেনার আসছে, তখন আমি চিন্তা করলাম ডিফারেন্ট কিছু করি, যেটা দিয়ে মানুষ এবং ওই ট্রেনাররাও বেনিফিটেড হবে। সো আমার আচ্ছা, ডোমেইনটা তো ক্লিয়ার নাকি আপনার জি জি অবজারভেশন? অবশ্যই 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 অবশ্যই। ওকে। জি ঠিক আছে, তবে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার সাথে শেয়ার করতেছি, আপনার যে ইয়াটা। তো আমি
আমার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করার আগে আমি খুব সিম্পলি কিছু বলি। গুগল, মাইক্রোসফট, আবার অ্যামাজন, ওদের আসলে নিজস্ব রিসার্চ টিম আছে। ওদের রিসার্চ টিম আসে, ওরা কিন্তু পেপারও পাবলিশ করে, ওরা বিভিন্ন ইনোভেটিভ অ্যালগোরিদম গুলা নিয়ে আসে। আসলে রিসার্চ করতে গেলে বা রিসার্চের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে মডেল গুলা আছে, ওই মডেল গুলা এখন আমরা যে ইউজ করতেছি না, ওগুলো মডেল গুলা অ্যাডাপ্ট করে আমরা ইউজ করতেছি। তো বিষয় হচ্ছে আপনি যে ফ্রেমওয়ার্ক একটা বানাইছেন, ফাইন, আপনি একটা ফ্রেমওয়ার্ক বানাইছেন জাস্ট, মানে কোন একটা অ্যালগোরিদম দিয়ে, কোন একটা সিম্পল কিছু দিয়ে একটা ফ্রেমওয়ার্ক বানাইছেন, ফাইন। কিন্তু ওই যে অ্যালগোরিদম যে এটাও বলি প্রম্পট ফ্রেমওয়ার্ক, এই হ্যাঁ, মূল prompt ফ্রেমওয়ার্ক framework না, বানাইছেন। প্রম্পট ফ্রেমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, জি। ওকে, আপনি প্রম্পট ফ্রেমওয়ার্ক বানাইছেন। কিন্তু যখন আমি যদি এটা রিসার্চের ক্ষেত্রে বলতে যাই, মানে আমি যদি একদম প্রপার রিসার্চ নিয়ে যদি বলতে চাই, আপনার এখানে আপনার এক্সাক্ট কন্ট্রিবিউশন কোথায়? এক্সাক্ট কন্ট্রিবিউশন মানে হচ্ছে আপনি আসলে এক্সিস্টিং যে, এটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম, নট হ্যাঁ, আপনার এটাও একটা রিসার্চ, এটা একটা রিসার্চ, হ্যাঁ। কিন্তু আমি যদি কম্পিউটার ভিশন, আমি যদি এআই রিসার্চ যদি বলি, এআই ইঞ্জিনিয়ার হিসেবে, এআই রিসার্চার হিসেবে যদি আমি এটাকে যদি ডিফাইন করি, ভাইয়া একটু আমি আচ্ছা, আমি যদি এআই রিসার্চার হিসেবে যদি এটাকে যদি বলি, আপনার আসলে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন কোথায়? আপনি জাস্ট এখন বানাই না অনেকজনে, আমি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আনলাম, আমার এলএসটিএম আনলাম, বিভিন্ন অ্যালগরিদম নিয়ে আমি কাজটা করে ফেলতেছি, কোন একটা সমস্যা সমাধান করতেছি। কথার কথা এমন হইলো যে আমার থেকে কোন একটা স্লাইড বানাইতে হচ্ছে, হ্যাঁ, আমি দেখতেছি কি কেউ আমাদের এখানে স্লাইড বানাতে প্রবলেম হচ্ছে, তা আমি এক্সিস্টিং যে লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে, যারা মডেলগুলো আবিষ্কার করছে, ওই আমার মডেলগুলো আমি কন্ট্রিবিউশনটা বলি, আমার কন্ট্রিবিউশনটা হচ্ছে ওই অন্যান্য প্রম্পট ফ্রেমওয়ার্ক গুলো সহজ না, লম্বা সময় নিয়ে শিখতে হয়, যেটা সবার জন্য পসিবল না। বাট আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের জন্য লম্বা সময় বিনিয়োগ করতে মানুষ চায় না, আর এটা মনে রাখাও কঠিন। 14টা কোনো ফ্রেমওয়ার্কই মানে সব কাজে লাগে না। দেখা যাচ্ছে 14টা ফ্রেমওয়ার্ক আছে, আমার হয়তো 10টা কাজের জন্য 10টা ফ্রেমওয়ার্ক লাগবে, বা আমাকে 8টা শিখতে হবে, কিন্তু ইউনিক কোনো সলিউশন নাই, মানে মাস্টার কোনো সলিউশন নাই। তো আমার কন্ট্রিবিউশন হচ্ছে একটা মাস্টার ফ্রেমওয়ার্ক, যেটা ওই 14টারও যদি অল্টারনেটিভ হিসেবে কেউ ইউজ করে, তাহলে আমারটা দিয়ে 14টার কাজই মানে হাই কোয়ালিটিতে রেজাল্ট আসবে, যেখানে 14টা অনেক ক্ষেত্রে ফেল করবে। আবার এটা সহজে মানুষ শিখতে পারবে, সহজে মনে রাখতে পারবে। এবং অন্যান্য এআই ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে কাজ করতে গেলে কারো যদি 3 দিনের কোর্স করতে হয়, আমার 1 ঘন্টার কোর্স করে ওইটুকু সমান মানুষ যেতে পারবে। দিস ইজ মাই কন্ট্রিবিউশন। ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ ভাই। যেটা বলতেছিলাম, রাইট রাইট, আপনি যেটা করছেন এটা অবভিয়াসলি রিসার্চ এবং এটা কন্ট্রিবিউশন আছে, এখানে আপনার প্রবলেম মানে সবকিছু ক্লিয়ার কাট, কিন্তু আপনি রাইটিং করেন নাই এবং এটাকে পাবলিশ করেন নাই। হ্যাঁ, আপনার এখানে সাইন্টিফিক এরানাতে আসলে ওটা রিকগনাইজড হওয়ার যে ওয়ে, একটা নির্দিষ্ট কিছু ওয়ে আছে, এটা রিকগনাইজড হওয়ার ওয়ে হচ্ছে আপনি এটাকে পাবলিশ করবেন। আপনি যখন পাবলিশ করবেন, যখন রিসার্চাররা এটা দেখবে, তখন এটা আপনাকে কি করবে, যারা রিসার্চ করে তারা রিকমেন্ড করবে। আলটিমেটলি কোন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার যেটা মডেল, সেটা ইউজ করবে কখন? যখন আসলে রিসার্চাররা এটাকে রিকমেন্ড করবে। রিসার্চাররা রিকমেন্ড করতেছে, হ্যাঁ এটা ভালো। আমার সবচেয়ে বড় কোম্পানির যে স্ট্রাকচার, যে কোনো কোম্পানির স্ট্রাকচারে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে ইয়াটা আছে, ডিপার্টমেন্ট আছে, ওরা যখন এটাকে ওকে করবে, হ্যাঁ ফাইন, আমি আমার রিসার্চ করে পাইলাম এই প্রোডাক্টটা আমার জন্য ওকে, তখন আমার কোম্পানি এটা বিল্ড আপ করতে অথবা যেটা ইউজ করতে চেষ্টা করবে। আপনারটা ফাইন, আপনার ক্লিয়ার কাট কন্ট্রিবিউশন আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার থেকে ওই পাবলিশ করতে হবে, এটা আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনলাম অনেকক্ষণ, ওকে, আমি বাকিদের কথাও শুনি। আচ্ছা, এরপরে কি আছে? আফনান ভাই যদি বলতেন। না, আমার প্রশ্নটা ছিল এটুকু তো বললাম, আমার সিনারিটা মানে এখন কিভাবে কি করতে হবে, বাকিটা আমি তো বুঝতেছি যে পাবলিশ করতে হবে, কিন্তু আচ্ছা, পাবলিশ করার জন্য বিষয়টা, কিভাবে কি করতে হবে। আচ্ছা এটা এখানে আছে, আমি স্লাইডে বলবো বিষয়গুলা। আচ্ছা ওকে। ঠিক আছে, এরপরে আফনান ভাই জি বলেন। আফনান ভাই, আচ্ছা, আফনান ভাই যদি না থাকে তাহলে আমরা, আচ্ছা আমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আছি। আচ্ছা সাব্বির। জি ভাই বলেন। আমিও আইআইসি থেকে বলছি, আমি কোর্নিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। জি আমি গ্রাজুয়েশন করেছি ওখান থেকে। আমরা হয়তো সেম ইউনিভার্সিটির, হয়তো আপনি একটু সিনিয়র হবেন ইয়াতে।
তো আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকেও কি আসা সম্ভব কিনা সিম্পলি, আর নাকি ইজ দেয়ার এনি প্রি রিকুইজিট টু টেস্ট এটা? আহ, আপনি প্রথম কথা হচ্ছে আপনি কি ইউজার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন? আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইতে হব, গেলে, হ্যাঁ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হব। হইতে গেলে, হ্যাঁ আমি বলবো না যে সম্ভব না, বলবো না সম্ভব না, কিন্তু জি আপনার জন্য টাফ, আপনার জন্য অনেক টাফ। জি বলবো জি। না যে সম্ভব না, কিন্তু আপনার জন্য টাফ। কেন টাফ? এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এরিয়াটা, এজ এ রিসার্চার, এজ ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। কেন কম্পিটিটিভ হয়ে গেছে? কারণ হচ্ছে এই চ্যাট জিপিটি আসার পরে স্পেসিফিকলি কোনো প্রবলেমকে আসলে মানে দেখা যায় তো কি একটা প্রবলেম সলভ করে, যখন মেশিন লার্নিং এর রিসার্চ স্টার্ট করছি তখন কিন্তু চ্যাট জিপিটি লঞ্চ হয় নাই। তখন যখন আমরা ইয়া করতাম, জাস্ট লাইক এস কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক গুলো যখন বিল্ড করতাম, ওগুলো আমাদের নিজে নিজে বিল্ড আপ করতে হইতো। আর ডাটা গুলোকে লোড করা আমাদের কষ্ট হইতো, ঝামেলা হইতো না। কিন্তু এখন আসলে ওই জিপিটি কে বললেই ও তো আমাদের ফ্রেমওয়ার্কটা রেডি করে দিচ্ছে। তো যার কারণে হয় কি আসলে ওই ওই যে বললাম প্রবলেম, প্রবলেম থেকে সলভ করা, ওটা আসলে একটু কষ্ট হয়ে যায়, মানে কোনো একটা ইউনিক কন্ট্রিবিউশন রাখা। আর স্পেসিফিক বলতে গেলে আমি যখন মডেল ডেভেলপ করতে যাব, তখন আমার থেকে ম্যাথমেটিক্সে, স্ট্যাটিস্টিক্সে একটা খুব ভালো লেভেলের একটা কি লাগবে, দখল লাগবে। তো ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্সে দখল রাখতে হলে আপনার থেকে একটা মানে টোটাল একটা স্টাডি প্ল্যান করতে হবে। তো আপনি যেহেতু পুরানিক সায়েন্স থেকে আসছেন, আমি বলবো না যে আপনি পারবেন না, কিন্তু আপনার জন্য টাফ, মারাত্মক লেভেলের টাফ। কারণ হচ্ছে আপনি স্ট্যাটিস্টিক্সটা ভালো মতো করে শেষ করা, আপনার লিনিয়ার অ্যালজেব্রা, আই মিন ম্যাথমেটিক্সটা ডিটেইলে ক্লিয়ার করা, এটা আসলে একটু টাফ। কারণ এখন জব মার্কেট তো অবভিয়াসলি কম্পিটিটিভ। পাশাপাশি আপনি যখন অন্য ডিপার্টমেন্ট থেকে আসবেন, তখন আপনার থেকে আরো ওদের থেকে আরো 100 গুণ বেশি দৌড়াইতে হবে। তো আমি বাস্তবতা বলে দিলাম এটাই। ঠিক আছে, আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আসবে। প্রণয় ভাই। জি ভাই, আমি করব। আচ্ছা, ওকে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইনোভেটিভ স্কিলস লিমিটেডেরই। তো আমাদের রিসেন্টলি হচ্ছে যে এনএলপি এর উপরেই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে একটা নতুন ব্যাচ স্টার্ট হবে সামনে 7 ডিসেম্বর থেকে। তো আপনারা যারা এই ডোমেইনে কাজ করতে আগ্রহী বা হচ্ছে যে এই ডোমেইনে হচ্ছে রিসার্চ করতে আপনারা যারা ইন্টারেস্ট আছেনি, তো তারা চাইলেই খুব তাড়াতাড়ি হচ্ছে জয়েন করতে পারেন। আর এছাড়াও হচ্ছে যে আমাদের কম্পিউটার ভিশনের হচ্ছে নতুন কমিউনিটি স্টার্ট হবে, বাট সেটার জন্য একটু সময় আছে। সেটা হচ্ছে যে আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে আর কি শুরু হবে। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের ইনোভেটিভ স্কিলস এর পেজে মানে ঘুরে দেখতে পারেন আমাদের কম্পিউটার ভিশনের ইয়াটাও, মডিউল গুলো। তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি স্টার্ট করতে পারেন আবার। ওকে, থ্যাংক ইউ প্রণয় ভাই। আমাদের কোর্স আছে, কোর্সে আপনাদের জয়েন করতে পারেন, আমাদের এক্সাইটিং কোর্স। এক্সাইটিং কোর্স বলতে আসলে এখানে শুধুমাত্র যে বিষয়টা আমরা পড়াবো, পড়াই ইয়া করে ফেলবো, বিষয়টা এমন না। আমরা এখানে কাজও দিই, প্রজেক্টও করাই, রিয়েল টাইম প্রজেক্ট হয়। রিয়েল টাইম প্রজেক্ট বলতে আসলে মানে রিয়েল লাইফ প্রজেক্ট, আই মিন ইমপ্লিমেন্টেশন লেভেলে যাওয়া পর্যন্ত যারা আসলে লেগে থাকে তারা কাজটা করতে পারে। ইভেন আমিও ইনোভেটিভ স্কিলস এর স্টুডেন্ট, মানে ওখান থেকে স্টার্ট করছি। এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি সবার প্রশ্ন শুনবো। আমি আমার একটু কন্টিনিউ করে যাই। আমার আই থিঙ্ক আমি যখন কন্টিনিউ করে ফেলবো তখন অনেকগুলো প্রশ্নেরই আনসার চলে আসবে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট। আচ্ছা, পেপার পাবলিশ কিভাবে করে, কেমনে করে, এগুলা নিয়ে আমরা বলবো আস্তে আস্তে। আচ্ছা, যেটা প্রথম একজনের প্রশ্ন ছিল হচ্ছে আমি যখন কোনো একটা প্রবলেম ঘুরবো, ঘোরাঘুরি করব, এই করব, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আমি কিভাবে সার্চ করব? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমার ডেটাবেস, সোজা কথা হচ্ছে আমি এখানে কিছু লিখছি। সোজা কথা হচ্ছে আমি যে কোনো ঢুকবো, আমার সোজা কথা হচ্ছে আমি গুগল স্কলার, গুগলের চেয়ে বড় বন্ধু নাই। গুগল স্কলারে ঢুকবো আমি, কথার কথা গুগল স্কলারে ঢুকার পর আমি যে কোনো একটা টপিকস, কথার কথা আমি ব্রেন টিউমার লিখি, ব্রেন টিউমার অ্যানালাইসিস অথবা ব্রেন টিউমার প্রেডিকশন, ডিটেকশন চলে আসছে। হ্যাঁ, এই তো সার্চ করো, এই যে আমার আর্টিকেল গুলা চলে আসলো। তা আমি এখানে সিন্স বললাম যে আমি রিসেন্ট গুলা চাই, সিন্স 2024। এই যে আমার এগুলা চিনবো, এই এলসেভিয়ার, তারপর স্প্রিঙ্গার, হ্যাঁ আমরা এগুলা চিনবো, আস্তে আস্তে চিনবো। কিন্তু সোজা কথা হচ্ছে প্রথমে আমরা যাবো হচ্ছে গুগল স্কলারে। গুগল স্কলার যাই, যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কিওয়ার্ডটা খুঁজে বের করবো।
আমি যেই টপিকস নিয়ে রিসার্চ করব ওই টপিকসটা সোজা কথা এখানে সার্চ দিব। তো আমরা যখন কোনো একটা ইয়া নিয়ে স্টার্ট করি, কোন একটা এরিয়া সিলেক্ট করতে যাই, তখন আমি র্যান্ডমলি কোন একটা এরিয়াতে এরকম একটা টপিক সার্চ দিলেই আমার থেকে এখানে অনেকগুলা পেপার চলে আসবে। প্রথম কথা হচ্ছে আমি ডাটাবেসটা কিভাবে বের করব, এটা এভাবে বের করব। এখন এরপরের প্রশ্ন হচ্ছে আমরা চিনবো কিভাবে, কেমনে কাজ করবো, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। তাহলে আমরা ডাটাবেসটা সোজা কথা কোথায় বের করবো, গুগল স্কলার থেকে। হ্যাঁ, আরো অনেকগুলো আর্কাইভ আছে, অনেকগুলো বিষয় আছে, তবে আমি সবার জন্য প্রথমে সাজেস্ট করবো হচ্ছে স্কলার, গুগল স্কলার। গুগল স্কলার যাব, সার্চ দিব, আমার অনেক 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 আমার রিসেন্ট যে পাবলিকেশনস গুলো আছে, পাবলিকেশনস গুলো আমরা দেখবো। এখান থেকে আমরা কুলে করতে পারি। যেমন এটা আমি ক্লিক করলাম, এই যে আমার এটা আসলো, চলে আসলো। যাই হোক, তো এটা আমরা এভাবে খুঁজবো, এটা আমরা বুঝলাম। ওকে, আমি ডাটাটা বুঝলাম। তো এটা আমি পরে আসতেছি আরো বিষয়। তো আমাদের প্রথম কাহিনী হচ্ছে কি, প্রথম কাহিনী হচ্ছে আমরা কিভাবে খুঁজবো। আমি এখানে এক্সপ্লোর বললাম, হ্যাঁ, বিভিন্ন রকম বিষয়গুলা বললাম, এগুলা আছে, এগুলো আমরা নেক্সট স্টেপে জানবো। কিন্তু প্রথম স্টেপে আমি বলবো গুগল স্কলার। গুগল স্কলারে খুঁজবো, গুগল স্কলারে সবকিছুই আছে, মানে ডিরেক্ট গুগল না। আমি এখানে কিন্তু ডিরেক্ট গুগলে সার্চ দিলে কিন্তু আমি কথা ব্রেন টিউমার ক্লাসিফিকেশন বললাম। ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, ওকে, হোয়াটএভার দিলাম, এআই বেসড মডেল এখানে আসবে। কিন্তু এখানে কিন্তু আমাকে কি করতে পারে, আমাকে এই যে আমি যে সার্চ দিলাম, আমার এখানে ডাটা সেট আসলো একটা, আমাদের ন্যাশনাল ব্রেন টিউমার সোসাইটি থেকে একটা আসলো, মানে আমাদের এখানে ডাইভার্স। হ্যাঁ, এখানে পেপারও আসবে অবশ্যই, কিন্তু যখন আমি স্পেসিফিকলি গুগল স্কলারে যাব, তখন আমার থেকে ওই পেপার গুলা, পাবলিকেশনস গুলাই সে শো করাবে। তো পাবলিকেশনস গুলা শো করানো জানাটা আমাদের জন্য জরুরি। কেন জরুরি, আসতেছি। এখন কথা হচ্ছে, এরপরে আসি হচ্ছে টাইপস অফ রিসার্চ পেপার। এই যে বললাম আমরা কিভাবে বুঝবো কোন রিসার্চ কেমনে করে, কিভাবে করে। টাইপস অফ রিসার্চ পেপারের মধ্যে কয়েক রকম আসলে কি আছে, রিসার্চ পেপার আছে। প্রথম যে রিসার্চ পেপার সেটা হচ্ছে অরিজিনাল রিসার্চ পেপার। অরিজিনাল রিসার্চ পেপার মানে হচ্ছে কি, আমরা এখানে নতুন কিছু, এই যে আমাদের ভাই বললো উনি নতুন একটা কি করলো, ফ্রেমওয়ার্ক প্রপোজ করলো, এখানেও সেম। আমি নতুন একটা অ্যালগরিদম, নতুন একটা আর্কিটেকচার কি করলাম, প্রপোজ করলাম। কোন একটা টেকনিক প্রপোজ করলাম, কোন একটা রাউট প্রপোজ করলাম। মানে আমার অরিজিনাল রিসার্চ মানে হচ্ছে আমি কোন স্পেসিফিক প্রবলেমকে সলভ করলাম কোন একটা মেথড দিয়ে। এটা অ্যালগরিদম হইতে পারে, এটা বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক হইতে পারে, যে কোনো কিছু। মানে আমার অরিজিনাল রিসার্চ হচ্ছে মূলত আমি কোনো একটা এক্সিস্টিং প্রবলেমকে সলভ করলাম যে কোনো কিছু দিয়ে। এটা হচ্ছে আমার অরিজিনাল রিসার্চ। আরেকটা হচ্ছে রিভিউ পেপার। রিভিউ পেপার হচ্ছে কি, মানে ওই সেক্টরে, যেই সেক্টরে আমি রিসার্চ করব, ওই সেক্টরে যা যা আছে ওগুলোর একটা কম্প্রিহেন্সিভ সামারি করতে পারা, সার্ভে করতে পারা। কথার কথা, এই যে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক একটা অ্যালগরিদম, ওই অ্যালগরিদমটার উপর আমি একটা সামারি করব, মানে যেটা যেখানে যেখানে ইউজ হয়, যেমনে যেমনে ইউজ হয়, সবগুলা নিয়ে আমি একটা কি করব, সামারি করব। এটা হচ্ছে আমার একটা রিভিউ পেপার। তারপর সার্ভে পেপার, এটাও রিভিউ পেপারের কাছাকাছি, সার্ভে বেসড করা। আর কোন একটা কেসকে স্টাডি করা, কোন একটা স্পেসিফিক কেসকে স্টাডি করা, এটাও রিসার্চের আন্ডারে পড়ে। তো এখানে বেসিক্যালি একাডেমিয়া ডোমেনে আমরা দুই টাইপের পেপার সবচেয়ে বেশি বহুল প্রচলিত, আমাদের অরিজিনাল রিসার্চটা আর রিভিউ পেপারটা। তো এগুলো আছে, নাই যেমন না, কিন্তু বেশি প্রচলিত যেটা বললাম সেটা হচ্ছে অরিজিনাল রিসার্চ। আই মিন স্পেসিফিক কোন অ্যালগরিদমকে প্রপোজ করা, স্পেসিফিক কোন আর্কিটেকচার প্রপোজ করা, কোন একটা টেকনিক প্রপোজ করা, এটাই হচ্ছে মূলত এটা অরিজিনাল রিসার্চ। তো অরিজিনাল রিসার্চ নিয়ে আমি আরো ডিটেইলে বলতেছি। আচ্ছা, এই যে অরিজিনাল রিসার্চ, আচ্ছা, এই যে ভাই বললো, এই জায়গায় আমি একটা ছবি রাখছি। এই যে একটা ছবি রাখছি, এই ছবিকে আমি যেহেতু কম্পিউটার ভিশন রিসার্চার, আমি এজ এ কম্পিউটার ভিশন রিসার্চার আমি ছবি নিয়েই বলতেছি ফার্স্টে। তো এখানে আসলে অনেকগুলো ঘটনা ঘটলো। আচ্ছা, আমি এটার একটু ইয়া করি। ওকে, আচ্ছা, এই যে এটা একটা ছবি, এটা একটা কিসের ছবি, এটা একটা অ্যাক্সিডেন্টের ছবি, সোজা কথা। তো আমরা একটা অ্যাক্সিডেন্টের ছবি নিলাম, এই অ্যাক্সিডেন্টের ছবি নিয়ে, আচ্ছা এখানে আমি ওয়ান বাই ওয়ান আসলে কোশ্চেন করি। এখানে কে আছেন, আচ্ছা আচ্ছা আফনান ভাই আছেন,
আফনান ভাই? আছি আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে কোশ্চেন করবো না, জাস্ট আপনার থেকে অ্যানালাইসিসটা শুনবো। আচ্ছা, এই যে ছবি যেটা আঁকছেন, ছবি যেটা দেখছেন, এটা সম্পর্কে বলেন 2 সেকেন্ড। এটা সম্পর্কে একটু করে বলেন, যাই বুঝেন, যেভাবে বুঝেন আপনি বলেন। আমি এখানে যেটা বুঝতেছি, এটা রাস্তাটা যদি উত্তর দক্ষিণ হয়, উত্তর দক্ষিণ থেকে এটা ফ্রন্টলি এদিকে আসতেছিল, রাইট ওয়ে থেকে একটা গাড়ি এসে এটা স্লো করার কারণে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এটাই আমি ইউজুয়ালি মানে বুঝতেছি আর কি সামারিতে। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা যখন হ্যাপেন হলো তখন মানুষ সবাই তাকিয়ে আছে ওখানে সার্ভাইভিং এর জন্য, ওখানে কোনো অ্যাক্সিডেন্টে কোনো মানুষ আছে কিনা, হতাহত হয়েছে কিনা। রাইট, তারপর আর কিছু? আর এবং এখান থেকে আরেকটা বিষয় আছে, এইখান থেকে আপনার জ্বালানি আছে, জ্বালানি কোনো কিছু থেকে যদি মানুষের ক্ষতির কোনো কারণ হচ্ছে কিনা, সমস্ত কিছু সিকিউরিটি বিষয়টাও আসতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক কিছুই বলছেন, আর কিছু চাইলে add করতে পারেন, তারপর আমি বলি। রাইট নাও আসতেছে না, হয়তো ভাবলে আরো আচ্ছা ঠিক আছে, আর রাইট নাও আসতেছে না, ভাবলে বেরোবে, ফাইন। আমি আপনার এই কথাটা থেকেই বলবো। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নিউরাল নেটওয়ার্ক, এটার উৎপত্তিটা কোত্থেকে, এটার কাহিনীটা কি? এটার কাহিনী হচ্ছে, এটা হিউম্যান ব্রেনের মতো করে চিন্তা করে। মানে আমরা যে অ্যালগোরিদম যেটা বিল্ড করব, আমরা এই যে আমরা ভিডিও ডিটেকশন, আমরা ইমেজকে দেখে বলতেছি এটা এই মানুষ, এটা এই কাজ করতেছে, আমরা ইজিলি এটাকে অবজেক্টকে এটা বলতে পারতেছি এটা কার। আমরা যেমন বলতেছি এটা কার, হ্যাঁ, এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, এই জায়গায় মানুষ আছে, এই জায়গায় লাইট আছে, এই যে বলতেছি, হ্যাঁ, এই যে আমাদের মতো করে আসলে কি চিন্তা করা অ্যালগোরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অ্যালগোরিদম গুলো হচ্ছে মূলত আমাদের মতো চিন্তা করে। এই আমাদের মতো চিন্তাটাকে ম্যাথমেটিক্যাল লেভেলে ইমপ্লিমেন্টেশন হয়, তারপর এগুলো আমাদের ডিভাইসে কি হয়, অ্যাড হয়, যে তার মাধ্যমে আমরা কি করতে পারি, কাজটা করতে পারি। ভিডিও ডিটেকশন, হ্যাঁ, অবজেক্ট ডিটেকশন, তার মানে সেগমেন্টেশন বলি, যাই বলি না কেন, আলটিমেটলি আমরা রিকগনাইজ করতে পারি। মানে আমরা যেমন দেখে রিকগনাইজ করতে পারি এটা কার, একটা মেশিনেও রিকগনাইজ করতে পারে এটা একটা কার, ভিডিও সার্ভেলেন্সে। কেন পারে? কারণ হচ্ছে আমরা এই ইমেজটাকে অ্যানালাইসিস করতে পারি। এই যে আফনান ভাই, আপনি অ্যানালাইসিস যে করছেন, এই যে আমি আপনাকে একটা অরিজিনাল রিসার্চের একটা বিষয় দেখাবো, এই যে অরিজিনাল রিসার্চের বিষয়টি যেটা দেখাবো সেটা হচ্ছে, আফনান ভাই আপনি যখন অ্যানালাইসিস করছেন তখন আপনি প্রথম কি কথা বলছেন? আপনি প্রথম যে কথা বলছেন সেটা হচ্ছে, আপনি এখান থেকে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করছে, আপনি কিন্তু আগে এই মানুষগুলোর কথাও বলেন নাই, কিছু বলেন নাই। প্রথমে আমি একটা কমেন্টস করছেন, আপনার প্রথমেই কিন্তু আপনি সবকিছু দেখেন নাই, এট এ টাইম কিন্তু আপনি পুরো পিকচারটা দেখেন নাই, স্টেপ বাই স্টেপ আপনি পিকচারটা দেখছেন। আপনার একটা প্রথমে ধারণা হইলো এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর কথার কথা আপনি বললেন যে এখানে রোড আছে, এখানে একজন মাঝখানে মানুষ দাঁড়ায় আছে, এখানে একটা কি আছে, একটা লাইট আছে, হ্যাঁ, তারপর মানুষগুলো দেখতেছে বললেন। এই যে আপনি প্রতিবার নতুন নতুন ইনফরমেশন দিলেন, মানে মানুষজন এট এ টাইম সে আসলে এত কিছু কি করতে পারে না, নিতে পারে না। সে একটা ছবির মধ্যে এট এ টাইম একটা ইনফরমেশনকে নিয়ে আসতে পারে। তো আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদম গুলা, ওগুলোর কাজই হচ্ছে কি করা, মানুষের মতো চিন্তা ভাবনা করে প্রেডিকশন করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদম গুলো, ওটার কাজই হচ্ছে কি করা, মানুষের মতো চিন্তা ভাবনা করে প্রেডিকশন করা। তো আমাদের মানুষের মতো করে যে চিন্তা ভাবনা যে আমরা করব, ওটার জন্য আমাদের মানুষের চিন্তার প্যাটার্নটা ধরতে হবে। মানুষের চিন্তার প্যাটার্ন কি? মানুষের চিন্তার প্যাটার্ন হলো সে এট এ টাইম একটা এরিয়াকে ফোকাস করতে পারে, একটা এরিয়াকে অ্যানালাইসিস করতে পারে। এটাকে যদি আমি আরো ডেপথে বলি, এই যে আমাদের একটা কি আছে আমাদের মস্তিষ্কে, যেটাকে বলে আমরা ভিজুয়াল কর্টেক্স। ভিজুয়াল কর্টেক্স কি? এটা লোকেটেড কোথায়? অক্সিপিটাল লোবে। যেটা কিসের জন্য রেসপন্সিবল ফর প্রসেসিং ভিজুয়াল ইনফরমেশন। আমাদের যে ভিজুয়াল কর্টেক্স, এই ভিজুয়াল কর্টেক্স কিসের জন্য রেসপন্সিবল? আমাদের যে ভিজুয়াল অ্যানালাইসিসটা, ওটার জন্য কি করে, সে রেসপন্সিবল। সো তারা আসলে কি করে, তারা ইন্টারপ্রেট করে হোয়াট উই সি, আমরা কি দেখতেছি। ওর ইন্টারপ্রিটেশনের যে স্টাইল, ওই স্টাইলটা হচ্ছে কি, ওই স্টাইলটা হচ্ছে সে এট এ টাইম একটা এরিয়াকে ফোকাস করতে পারে। তো এই জিনিসটা, এই আইডিয়া থেকে যে নেটওয়ার্কটা উৎপত্তি, এটাকে আমরা বলি হচ্ছে কনভলিউশনাল
নিউরাল নেটওয়ার্ক। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কি করে? কনভলিউশন নিউরাল নেটওয়ার্কে একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করে, সে এট এ টাইম একটা এরিয়াকে ফোকাস করে, একটা এরিয়াকে এটাকে অ্যানালাইসিস করে, এই জায়গাকে অ্যানালাইসিস করে, এই জায়গায়, মানে এইভাবে এট এ টাইম একটা এরিয়াকে ফোকাস করে। আমি যদি আরেকটু ডিটেলে যদি বলি, হ্যাঁ, আমি আমার একটা শিটস থেকে, হ্যাঁ, আমার একটা কোর্সের শিটস থেকে আমি যদি বিষয়টা আরেকটু ডিটেলে বলি, হ্যাঁ, এটা যদি একটু অ্যানালাইসিস করে বলি। আচ্ছা, ওকে, ফাইন, ওকে, এখানে অনেকগুলো বিষয় আছে। এই যে একটা মেসেজ ছবি দিলাম, আচ্ছা, মেসেজ ছবি দিলাম, ফাইন। আমরা হিউম্যান ভিশনটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, একটা হিউম্যান ভিশন কিভাবে হয়। এই যে একটা মেসেজ ছবি, হুট করে আমি যখন দেখবো মেসির 10 নাম্বার জার্সির দিকে চলে আসবে, হ্যাঁ, এই যে আমি অ্যানালাইসিসটা করে, আমরা তো ভিউটা করে ফেলছি। একটা ছবি যখন আমরা দেখি, তখন আমরা কি, সাম চেকস ফর হরিজন্টাল লাইনস, সাম ফর ভার্টিক্যাল ওয়ান্স, সাম ফর কার্ভস, আদার ফর শেপস, ইচ ওয়ান only look at a small part of the scene. একটা সিনের মধ্যে আমরা শুধুমাত্র একটা এরিয়াকে আমরা ফোকাস করতে পারি। এটা হচ্ছে আমাদের হিউম্যান ভিশনের নেচার। একটা সিনের মধ্যে, একটা ইমেজের মধ্যে দেখা যাবে কি, একই জনকে আমি একই ছবি দেখালে এক একজন এক এক কিছু কি করবে, ফোকাস করবে। তো এট এ টাইম একজনকে কি করে, তারপর আমাদের কি করে, এই যে আমি প্রথমবার দেখলাম, হ্যাঁ, আমি সেকেন্ডের ভগ্নাংশে এখানে 10 দেখলাম, সেকেন্ডের ভগ্নাংশে এখানে দেখলাম, সেকেন্ডের ভগ্নাংশে এখানে আর্জেন্টিনার লোগো দেখলাম, সেকেন্ডের ভগ্নাংশে আমার মস্তিষ্কের মধ্যে যে ট্রেন হইলো, এই যে মেসির যে স্ট্রাকচার, এটা কিন্তু আমরা প্রতিদিন দেখতেছি। মেসিকে আমরা ছবিতে, নামে প্রতিদিন দেখতেছি। এই আমার মেসির যে কার্ভস, মেসির যে স্ট্রাকচার, মেসির কথাবার্তা বলার ধরন, মেসির যে প্রত্যেকটা অ্যালাইনমেন্ট, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট আমাদের মধ্যে স্টোর হয়ে আছে। তারপর আমরা মিলাই, আমাদের মস্তিষ্ক মিলাই। এই যে আমরা, হ্যাঁ, প্রথমে আমি এটা দেখলাম, তারপর এটা দেখলাম, তারপর সেকেন্ডের বর্ণ আছে, এটাকে কম্বাইন করে বলে যে হ্যাঁ, এইটা আমার মেসি, এটাকে আমি মেসি বলে প্রেডিকশন করে দিচ্ছি। আমাদের মস্তিষ্ক এটাকে বলে কি করে দিচ্ছে, প্রেডিকশন করে দিচ্ছে। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কি করে, এই যে একটি ইমেজ, এটারে সে এট এ টাইম এক জায়গায় এটাকে এইভাবে করতে 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 অ্যানালাইসিস করে ফাইনালি গিয়ে প্রেডিকশন করে। এগুলো হচ্ছে পড়াশোনা আলাদা। তো আমি জাস্ট এটা বলতেছি, সে একটা স্পেসিফিক একটা হিউম্যান ভিশনকে কিভাবে চিন্তা করায়, এটাকে সে প্রেডিকশন করছে। এটা হচ্ছে একটা ইনোভেটিভ অ্যালগরিদম, জাস্ট লাইক সিএনএন। সিএনএন হচ্ছে খুব এক্সেপশনাল একটা অ্যালগরিদম, এই এক্সেপশনাল অ্যালগরিদম প্রপোজ করছে। এগুলো হচ্ছে মূলত অরিজিনাল রিসার্চ। মানে আমি যে ভাই বললো না, আমি প্রম্পট ইউজ করতেছি, হ্যাঁ, এটা প্রম্পটের বিহাইন্ডে কি, এই যে আমার বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স কি, আমি যে, হ্যাঁ ফাইন, আমি ইউজ করতেছি। তো এই যে আমি যে বললাম যে এটাকে একটা প্যাচ, মানে একটা এরিয়াকে অ্যানালাইসিস করব, এই এরিয়াটাকে আমি কিভাবে অ্যানালাইসিস করব, এই এরিয়াটাকে আমি কনভলিউশনাল লেয়ার দিয়ে, আর কনভলিউশনাল লেয়ারের বিহাইন্ডে কি আছে, কনভলিউশনাল ফিল্টারকে আমি অ্যানালাইসিস করব, এগুলোকে অ্যানালাইসিস করব। আবার এটার বিহাইন্ডে কি আছে, এটার বিহাইন্ডে হচ্ছে আমরা যখন কোনো ইমেজ নিই, এই যে আমি একটা ইমেজ নিলাম, এই ইমেজের প্রত্যেকটা রেসপেক্টে একটা একটা পিক্সেল ভ্যালু আছে। আমি যখন একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করতে যাব, আমরা সবাই পিক্সেল ভ্যালুর সাথে পরিচিত হইতে পারি। এখানে প্রত্যেকটা রেড, গ্রিন, ব্লু, যত কালার আছে, সব কালারের একটা না একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, আই মিন একটা নাম্বার আছে। তো এইগুলো হচ্ছে নাম্বার। তো একই রকম কালারে একই রকম নাম্বার। এই যে এখানে একই রকম কালার, আমি যদি একটু ইয়া করি, এই যে এটা একই রকম কালার, এগুলো একই রকম নাম্বার, হ্যাঁ, এগুলো এই জায়গায় একই রকম নাম্বার, হ্যাঁ, এই জায়গায় একই রকম নাম্বার। তো আমি যখন এটাকে অ্যানালাইসিস করব, তখন আসলে এগুলো একটা নাম্বার হিসেবে অ্যানালাইসিস হয়। তো নাম্বার হিসেবে অ্যানালাইসিস হয়ে কোন জায়গায় অ্যাটাচমেন্ট হয়েছে, কোন জায়গায় কি কাজ হয়েছে, এগুলোকে আমার অ্যানালাইসিস করতে ইজি হয়। তো আমি এটা কি করব, কি হবে, হিউম্যান ভিশন আমরা যেভাবে চিন্তা করি, ঠিক সেভাবে আমরা চিন্তা করে যে মডেলটা বিল্ড আপ করছি, এটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, যেটা বলতেছি একটা অরিজিনাল রিসার্চ, জাস্ট লাইক এস। এখন এটার মধ্যেও কিন্তু কি সীমাবদ্ধতা আছে, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে, এগুলো হচ্ছে পরের কথাবার্তা। তো এই আরেকটা অ্যালগরিদম আছে আরএনএন, যেটাকে আমরা বলি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এই যে একটু আগে আমাদের ভাই এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বললো না, ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রসেসিং, মানে আমার যে ট্যাক্স বেস যে ডাটাগুলা, ওগুলোকে হ্যান্ডেল করে হচ্ছে আরএনএন বেসড অ্যালগরিদম। মানে এগুলো স্টার্ট হয় মূলত আরএনএন বেসড অ্যালগরিদম দিয়ে স্টার্ট হয় আর কি প্রথমত।
মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে। তো এই নিউরাল নেটওয়ার্ক আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যে কাজ করে সেটা কিভাবে করে, একটা সিকোয়েন্সের মতো করে। মানে আমি যে এখন কথা বলতেছি একটার পর একটা সিকোয়েন্সকে সে মনে রেখে রেখে করে। হ্যাঁ, এগুলো এই যে একটা অ্যালগোরিদম, এরকম কোনো ইনোভেটিভ কোনো কিছু প্রপোজ করতে পারা, কোনো একটা প্রবলেম সলভ করতেছে। এই যে এটা একটা প্রবলেম সলভ করলো না, এরপরে আছে ভিশন ট্রান্সফরমার, এটা একটা অরিজিনাল রিসার্চ। এই যে আমার কথা হচ্ছে মূলত আমি কম্পিউটার ভিশন বলি, মেশিন লার্নিং বলি, ডিপ লার্নিং বলি, এক্সিস্টিং যে প্রবলেম ওগুলোকে আমি আইডেন্টিফাই করব। কিভাবে আইডেন্টিফাই করব? এক্সিস্টিং যে পেপারগুলো আছে ওগুলো সম্পর্কে আমি একটা স্টাডি করব, ওরা কিভাবে কাজ করতেছে। এই যে আমি যে সিএনএন সম্পর্কে ডিটেইলে বললাম, এইটা কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, তার বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স কি হবে। আমি যদি অ্যাজ এ রিসার্চ হতে চাই, টপ লেভেল রিসার্চার হতে চাই, এটা আমার প্রথম শর্ত হচ্ছে আমার প্রত্যেকটা অ্যালগরিদম ওই ডোমেইনে, যে ডোমেইনে আমি কাজ করতে চাই ওই ডোমেইনকে একদম সুতা কথা হচ্ছে জালি জালি বানাই ফেলা। কিরকম জালি জালি বানাই ফেলা, মানে ওখানে কি 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 স্টাডি হয়, কি কি নিয়ে কাজ করে, কোন পয়েন্টস নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, তার অ্যাপ্রোচটা কিরকম, ওগুলো নিয়ে আমার থেকে জানা। এই হচ্ছে মূলত অরিজিনাল রিসার্চ। এটা আমি জাস্ট একটা উদাহরণ আনলাম। তো এটা তো গেল। আমি প্রথমে বললাম হচ্ছে আমি রিসার্চটা পেপারগুলো কোত্থেকে পাবো, সেটা ওই যে বললাম গুগল স্কলার, সোজা কথা ওগুলো এগুলি সম্পর্কে আমি পরে বলবো। কিন্তু আমি প্রথম কাজ হচ্ছে আমি গুগল স্কলারে খুঁজবো, খুঁজে বের করে পেপারটা পড়বো। এটা পেপার তো দেখাইলাম, তারপরেও না বুঝতে আমার বললেন। আচ্ছা, অরিজিনাল রিসার্চের হেতু বুঝাইলাম। অরিজিনাল রিসার্চটা কি, মানে আমার থেকে নতুন কোনো হ্যাঁ, এটা হচ্ছে হাই লেভেল রিসার্চ। এই যে আমি এখন যেটা বললাম এটা হচ্ছে এটা অরিজিনাল রিসার্চ, কিন্তু এটা হাই লেভেল রিসার্চ। কিন্তু আমরা তো এজ এ বিগিনার হিসেবে আমরা এরকম হাই রিসার্চ করতে পারবো না। আমরা ছোট ছোট প্রবলেম সলভ করবো। এটা তো অনেক বড় প্রবলেম সলভ করছে, আমরা আর ছোট ছোট আমরা অ্যাকুরেসি বাড়াবো। হ্যাঁ, আমরা কোনো একটা ছোট প্রবলেম, ম্যাথমেটিক্স এর মেডিকেল প্রবলেম গুলোকে সলভ করবো। হ্যাঁ, এরকম ছোট ছোট প্রবলেম। কিন্তু অরিজিনাল রিসার্চের কাহিনী হচ্ছে আমি নতুন কোনো জিনিস নিয়ে আসতেছি, এক্সিস্টিং কোনো নতুন প্রবলেম সলভ করতেছি। তো এটা গেল। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি আসলে এখানে ফ্রডের রিসার্চ জগতে ফ্রডুলেন্ট, মানে কথা হচ্ছে ফ্রডের অভাব নাই। এই যে আমি এখন সার্চ দিলাম, এখানে আসলে আমি বুঝবো কি হবে যে আমার রিসার্চটা কোনটা ভালো রিসার্চ, কোনটা খারাপ রিসার্চ। এই রিসার্চটা বোঝার জন্য রিসার্চাররা, রিসার্চ কমিউনিটি আসলে কতগুলো কোয়ার্টাইল করছে, যেটাকে আমরা Q1, Q2, Q3, Q4 এর মধ্যে ডিভাইড করি। কোয়ার্টাইল মানে তো চারি, হ্যাঁ, এটাকে 4 ভাগে ভাগ করা, যাই হোক। তো কোয়ার্টাইল মানে Q1 মানে হচ্ছে টপ 25%, মানে এই রিসার্চার, এই পাবলিশার্স গুলা টপ 25% এর মধ্যে পড়ে। এগুলা কোয়ার্টাইল 2 মানে এটা টপ, যারা Q1 জার্নাল পাবলিশ করে, মানে এটা হচ্ছে টপ রিসার্চার। টপ রিসার্চার বলবো না, মানে ওদের কাজটা হচ্ছে টপ লেভেলের হয়েছে মোটামুটি, সেটা বলা যায়। ওটার মধ্যেও ভাগ আছে, Q1 এর মধ্যেও অনেক টপ টপ কাজ আছে, মানে ওখানের মধ্যেও অবশ্যই ইয়ে আছে ভালো, ওখানের মধ্যে ভালো খারাপটাই অবশ্যই আছে। কিন্তু এটা বলতাম মানে মোটামুটি Q1 হলে আমরা বুঝতে পারবো হচ্ছে এটা একটা ভালো রিসার্চ। এটা কেন আসতেছি, Q1 কেমনে বুঝবো, এটা আমি পরে আসতেছি। কিন্তু আমরা এটা আপাতত সিস্টেম গুলা বুঝি। Q1 মানে তো টপ রিসার্চ, মানে এই অ্যালগরিদম যেগুলো প্রপোজ করতেছে এগুলোর কোনো কি আছে, কোনো মেরিট আছে। আমি Q1 রিসার্চ পেপার একটা নিলে ওখানে যে অ্যালগরিদম গুলো প্রপোজ করবে ওটার একটা কি আছে, মেরিট আছে। যেমন আমি আপনাকে একটা দেখাই, মানে একটা রিসার্চ পেপার দেখাই, যেটাকে আমি বলবো অ্যাটেনশন অল ইউনিট। এটা যুগান্তকারী একটা রিসার্চ পেপার কম্পিউটার ভিশন সেক্টরে। হ্যাঁ, এই অ্যাটেনশন অল ইউনিট। আচ্ছা, এটা তো বললো, ওকে, যাই হোক। এটা তো আচ্ছা, এটা তো করবো, এটার অরিজিনাল পেপারটা। আচ্ছা, আমি তো সিন্স দিছি এনি টাইম দিলে, এটা আসলে অনেক আগের না, মানে 2017 এর পেপার। এই যে আচ্ছা, এখান থেকে আমার ডিরেক্ট পিডিএফটাই জেনারেট হবে। ওকে, এটা হচ্ছে একটা টপ, মানে এটা একটা টপ লেভেলের একটা রিসার্চ, এটাকে বলি। এরা একটা কি করছে, মানে একটা আর্কিটেকচার প্রপোজ করছে। মানে এটা আমরা এখন বোঝার দরকার নেই, জাস্ট বললাম যে এই আর্কিটেকচার প্রপোজ করছে। আমি এটা হেতু বলি, এই অ্যাটেনশন মেকানিজম হচ্ছে মূলত এই যে আমি এখন কথা বললাম না, এই যে আমি এখন বললাম না, এখানে যে আমি বললাম যে একটা নির্দিষ্ট এলাকাকে অ্যানালাইসিস করব, কিন্তু আমার স্পেসিফিকলি কোন এলাকাকে অ্যানালাইসিস করলে আমি এটার চেয়ে সবচেয়ে বেশি দ্রুত ইনফরমেশন পাবো,
এই এলাকাটাকে ফোকাস করে হচ্ছে মূলত ওই অ্যাটেনশন অ্যালগরিদমটা। তো এটা হচ্ছে একটা মানে খুব টপ লেভেলের একটা রিসার্চ। তো Q1 হচ্ছে মূলত ওই লেভেলের রিসার্চ যেটা বললাম। হ্যাঁ, এখানে অনেকগুলা জার্নাল আছে যেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। যে Q1 মানে টপ টায়ার জার্নাল, Q2 মানে হচ্ছে ওটার থেকে একটু কম, মানে এটার রেঞ্জ হচ্ছে 25 থেকে 50% এর মধ্যে আছে রিসার্চ গুলা। আর Q3 হচ্ছে 50% থেকে 75%, আর Q4 হচ্ছে বাকিগুলো। এর বাদে অনেকগুলা আছে, বিভিন্ন রকম রিসার্চ পেপার গুলা আছে যেগুলা এমনি। হ্যাঁ, এখানে দুনিয়ার ফ্রডের তো অভাব নেই, রিসার্চ সেক্টরে আসলে ফ্রডের কোনো অভাব নেই। আপনারে বুংচুং পেপার অনেকগুলাই আছে, বিভিন্ন ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, হ্যাঁ, যা অনেকগুলো জার্নাল আছে যেগুলো আমরা, এগুলো কোনো র্যাঙ্কিং নেই, কিছু নেই, মানুষজন হয়ে যায়। তো আমরা এই 4টা জার্নাল মানে আমাদের রিলেটেড Q1, Q2, Q3, Q4, মানে আমরা এভাবে ভাগ করি। আমাদের বুঝতে হবে মানে Q1 হচ্ছে একদম টপ, Q2 তারপর হচ্ছে Q3, তারপর হচ্ছে Q4। তো আমাদের কাহিনী হচ্ছে আমরা আসলে বুঝবো কেমনে এটা আসলে কি Q1 কিনা, এটা Q2 কিনা। আমি একটা ইয়াতে ঢুকি, কথার কথা আমি একটা পেপারে ঢুকতেছি, IEEE অ্যাক্সেসরি পেপারে ঢুকি। এটা এখান থেকে একটু ব্যাপার, এটা হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন। আমি একটা টপটায় জানালে খুঁজি, এই যে প্যাটার্ন রিকগনিশন আমি জানি নাম, সেজন্য খুঁজে বাইট করে ফেললাম তাড়াতাড়ি। এই যে এখানে গেলে এটা হচ্ছে জার্নাল একটা, এখানে গেলে আমি আসলে এটার এই যে সাইড স্কোর আর ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা দেখে বুঝবো এটা আসলে কি, কত ভালো জার্নাল কিভাবে কাজ করে। আমার আসলে এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে আমরা আসলে ফোকাস করি জেনারেলি। তো 7.6 এটা অবভিয়াসলি একটা 2 মানে কি Q1 জার্নাল, মানে ওই যে বললাম কোয়ার্টাইল 1, একদম টপ টায়ার জার্নালের মধ্যে একটা 7.6। হ্যাঁ, এর মধ্যে এর চেয়েও যেগুলা যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি সে তত ভালো Q1 জার্নাল। জেনারেলি আমরা 2 আপ এগুলোকে আমরা কি বলতে পারি, মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 এর আপ হলে এগুলোকে আমরা কি বলি, Q1 জার্নাল বলি। এর 2 এর পরগুলো অথবা 2.1.7 এরকম পরের গুলাকে আমরা Q2, এর পরের গুলাকে আমরা Q3, Q4 এভাবে ডিফাইন করি। কিন্তু মূল বিষয় হচ্ছে ওইটাই যে আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে বেসিক্যালি বুঝবো। আমি একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো বেসিক্যালি আমরা বুঝবো হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে যে কোনো জার্নাল। প্রথম কথা হচ্ছে আমরা জার্নালটা কিভাবে খুঁজবো। জার্নালটা খোঁজার বিষয় হচ্ছে আমরা একটা রিসার্চ পেপার খুঁজতে গেলে, রিসার্চ পেপার খুঁজতে গেলে আমরা দেখবো হচ্ছে কি গুগল স্কলার। এখন গুগল স্কলারের মধ্যে আমরা তো ফ্রড হইতে পারি। এই যে আমি গুগল স্কলারে ঢুকি ফার্স্টে, যে কোনো একটা, আচ্ছা স্কলারে, ওকে গুগল স্কলারে ঢুকলাম, ঢোকার পর এই যে ব্রেন টিউমার ক্লাস ডিটেকশন বা ডিটেকশন দিলাম, এই যে দেখলাম এটা আসলে পিডিএফ ডিরেক্ট করতেছে। আমি একাডেমিয়ার ইয়াতে আছে, এই যে এখানে ঢুকে আমি এটা ঢুকলাম, ঢুকে এখানে যে বিষয়টা দেখলাম, এই যে জার্নাল, এই যে কম্পিউটার মেথডস এন্ড প্রোগ্রামস ইন বায়োমেডিসিন, ঢুকলাম, ঢুকার পরে দেখলাম এই যে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 4.8। হ্যাঁ, এটা ভালো জার্নাল, আমার এইমের সাথে মিলতেছে, মানে এই জার্নালে এটা পাবলিশ হয়েছে, এটা আমার একটা ভালো জার্নাল, এবং এই পাবলিকেশনটা পড়লে আমার ভালো হবে। এই জার্নাল হ্যাভ সাম মেরিট। হ্যাঁ, ওর মধ্যে কিছু মেরিট আছে, ও একটা স্পেসিফিক কোনো কিছু প্রপোজ করছে, এটাকে আমি পড়লে ভালো কাজ হবে। আর ভালো কাজ হবে বলতে আমরা একটা আইডিয়া পাবো, মানে আমরা ইজিলি এখান থেকে ঢুকে বুঝে যাবো। এটা আমি যদি এখানে ঢুকি, এটা একটা IEEE জেনারেলি এটা একটা কনফারেন্স। তো আমি যারা কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাই তাদেরকে আমি রিকমেন্ড করব কনফারেন্স পেপার গুলো যেন অ্যাভয়েড করা হয়। এই যে এখানে লেখা থাকে IEEE, ঢুকলে IEEE যে ভালো, মানে IEEE ট্রানজাকশন খুব ভালো ব্যাপার, ভালো জার্নাল, কিন্তু এটা কি, এটা হচ্ছে কনফারেন্স। তো জেনারেলি আমি বলবো যে কনফারেন্স পেপার গুলো অ্যাভয়েড করে। কনফারেন্স পেপার গুলোতে ক্লিয়ার কাট অনেক কিছুই থাকে না, ভুলভাল অনেক বিষয় থাকে। তো কনফারেন্স পেপার গুলো অবভিয়াসলি অ্যাভয়েড করে। এই যে আমি ঢুকলাম, দেখলাম হচ্ছে কনফারেন্স পেপার অ্যাভয়েড, আমি এই ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছি, আমি কনফারেন্স পেপার গুলো অ্যাভয়েড করে দেবো। ওকে, ব্রেন টিউমার ডিটেকশন, এটাকে ঢুকলাম, ঢুকার পরে জার্ড পাই, এই তো এখানে স্প্রিঙ্গার নেচারের ফাইন, এটা তার ইয়াটা, এটা একটা আর্টিকেল, এই জায়গাটা একটা আমার জার্নাল। ঢুকলাম, দেখি এটা কি অবস্থা, এটার ওভারভিউ, এই যে এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত 5.1, হ্যাঁ, এটার 24 এর ইম্প্যাক্ট ফ্যাক্টর 4.6, তার মানে এটা এটার একটা মেরিট আছে। এর মধ্যেও কিন্তু অনেক একটু গোজামিল আছে, এখানেও কিন্তু কিছু গোজামিল আছে। হ্যাঁ, এগুলো আমরা পরে বুঝবো, কিন্তু আপাতত আমরা এইভাবে মানে পড়াশোনাটা এইভাবে করবো।
যে আমি এই কথা পেপারটা ডাউনলোড করি, এই পেপারটা এরা কিন্তু এটা নতুন কিছু করছে। আচ্ছা, এইবার আমি চলে আসি একটা পেপার কিভাবে পড়ে। প্রথম কাজ হচ্ছে আমি পেপারের অ্যাবস্ট্রাক্টটা করব। আমি প্রথমে অ্যাবস্ট্রাক্টটা করতেছি। ব্রেন টিউমার occurs owing to uncontrolled and rapid growth of cells. If not treated at an initial phase, it may lead to death, despite many significant efforts and promising outcomes. Whatever, just simply পড়বো, বুঝি আর না বুঝি, সিম্পলি পড়বো, যাই বুঝি না কেন। এখান থেকে আমার কিছু কিওয়ার্ডস আসবে, কিওয়ার্ডস গুলো আমরা দেখবো। আমি কথার কথা আমি এই ফিল্ডে একদম নতুন, কিছু জানি না, ঢুকলাম। আচ্ছা, ঢুকে আমি এটা আসলে বুঝতে পারবো এটা আসলে কি ব্যাপার। প্রথম কথা এই যে আমার এখানে দেওয়া আছে ব্রেন টিউমার ডিটেকশন এন্ড ক্লাসিফিকেশন ইউজিং মেশিন লার্নিং এ কম্প্রিহেন্সিভ সার্ভে। এটা একটা সার্ভে পেপার, আই মিন রিভিউ টাইপ একটা পেপার। তার মানে এখানে কোনো অরিজিনাল কোনো ফ্রেমওয়ার্ক, কোনো মেথড সে আসলে প্রপোজ করে নাই, সে একটা সার্ভে করছে এই ব্রেন টিউমার এলাকায়। ব্রেন টিউমার ডিটেকশন এবং ক্লাসিফিকেশনে কি কি কাজ হয়েছে না হয়েছে এটার একটা সে কি করছে, সার্ভে করছে। তো এখানে একটা সার্ভে পেপার গুলোতে জেনারেলি আমরা অনেক কিছুই দেখবো, কি কি কাজ করছে, কি কি কাজ করে নাই। সার্ভে পেপার গুলো পড়লে আমরা জেনারেলি, আমি যখন রিসার্চ শুরু করে তাদেরকে আমি বলি হচ্ছে সার্ভে পেপার গুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই ফিল্ডে কি কি নিয়ে কাজ হচ্ছে। এই যে এই ফিল্ডে কি কি নিয়ে কাজ হচ্ছে, আমি একটু নিচে আসি দেখি। আমি কিছু জানি না, ব্রেন টিউমার নিয়ে আমি কিচ্ছু জানি না। সে প্রথমে ব্রেন টিউমার নিয়ে বলছে, ব্রেন টিউমারের লেজিয়নস নিয়ে বলছে, মানে ব্রেন টিউমার কি কি টাইপের হইতে পারে এটা নিয়ে সে একটু বলছে। একটু দেখলাম, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, হ্যাঁ ফাইন, বুঝলাম। কিছু বুঝলাম না, টুকটাক বুঝলাম, ওকে। তারপর ব্রেন টিউমারের ইমেজ টাইপ, মানে আমি যে ব্রেন টিউমার করবো এটার ইমেজ কিরকম হইতে পারে এটা নিয়ে সে একটু বললো, হ্যাঁ। তারপর এটা আমি বুঝলাম না, কিছু বুঝলাম না, কম্পিউটার টমোগ্রাফি বুঝলাম না, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বুঝলাম না, দরকার নাই আমার আপাতত। বেসিক্যালি সবাই এত কিছু বুঝেও না, আমার দরকার না। আমি জাস্ট বললাম যে হ্যাঁ এখানে ব্রেন টিউমারের এই বিষয়গুলো আছে। আচ্ছা, আমি আরো নিচে আসি, আসলে এটা কি কিছু বুঝতেছি না, যাক বাদ দিলাম এটাকে। তো এখানে বললো পারফরমেন্স মেজার বলতে পিক সিগন্যাল টু নয়েজ রেশিও, জ্যাকার্ড ইন্ডেক্স, স্ট্রাকচারিং সিমিলারিটি ইন্ডেক্স। হ্যাঁ আমি দেখলাম, এটাও কিছু বুঝলাম না। আচ্ছা, প্রি প্রসেসিং স্টেপ আসলো, এটারও কিছু বুঝলাম না, এটা পাবলিকলি ডাটা সেট। তারপর এখানে আসলো, এখানে এসে সে একটা দিল, সামারি অফ পাবলিকলি অ্যাভেলেবল ডাটা সেট। ওকে, কনভেনশনাল, এই যে আমার থেকে এই যে এখন বললো সে কনভেনশনাল মেথডস, এই জিনিসে চলে আসতে হবে। মেথডস যখন চলে আসছে আমি তখন বুঝতেছি আমি একজন ব্রেন টিউমার রিসার্চ করতেছি, তো ব্রেন টিউমার ডিটেকশন রিসার্চে কনভেনশনাল মেথড কি, এই যে এগুলো নিয়ে আমি একটু পড়াশোনা করব। তারপর এগুলো নিয়ে একটু ডিটেলে আছে, তারপর আমি এগুলো নিয়ে একটু গুগলিং করি, এগুলো আসলে কিভাবে কাজ করে, কেমনে কাজ করে। তারপর আসলাম, হ্যাঁ এটা ছবি দেখলাম, সুন্দর লাগতেছে ছবিটা, বুঝি নাই কিছু, সুন্দর লাগতেছে। তারপর সেগমেন্টেশন আসলাম, বুঝি নাই, ওয়াটার শেটেল মেথডস, এই যে মেথডস যেখানে দেখবো সেটা একটু পরে দেখবো, এটা আসলে কি না বুঝতে সমস্যা নাই, একটু গুগলিং করব। তারপর এই ইমেজ দেখলাম, তারপর বললাম ক্লাসিফিকেশন মেথড, এটা আসলে কি, ফিচার এক্সট্রাকশন মেথড, এটা আসলে কি। তো আমি যখন কোন এরিয়া দিয়ে রিসার্চ স্টার্ট করব তখন আমার ওই মেথড কিওয়ার্ড নিয়ে কাজ করব। এই যে এখানে বললো ব্রেন টিউমার ডিটেকশন ট্রান্সফার লার্নিং, এটা একটু গুগলিং করব। আমার এত ডেপথে যাওয়ার ফার্স্টে দরকার নাই, আমি তখন সার্ভে পেপারে জেনারেলি আমি মেথড গুলা নিয়ে একটু দেখবো, ও আসলে কিভাবে কাজ করছে, কেমনে কাজ করছে, ফাইন। তাহলে আমি দেখলাম এটা একটা সার্ভে পেপার। কিন্তু যখন আমার অরিজিনাল কোনো রিসার্চ করতে যাব তখন আমার সার্ভে পেপার দেখলে তো হবে না, আমার কোন একটা পেপার সে কিভাবে কন্ট্রিবিউট করছে, কিভাবে কাজটা করছে, এটা আমরা দেখবো। আমি এরকম পেপার একটা বাইর করি, তারপর আমার জন্য ইজি হবে। ওকে, এই যে এখানে বললো ব্রেন টিউমার ডিটেকশন, আমি এটাকে একটু অ্যাভয়েড করি, আমি এই যে এটারে একটু যাই। এটা কেন অ্যাভয়েড করলাম, এই যে IEEE এক্সপ্লোর, এই যে এটা হচ্ছে একটা কনফারেন্স পেপার, আমি সেজন্য অ্যাভয়েড করে ফেললাম। ওকে, আচ্ছা এই যে বললো ব্রেন টিউমার, আচ্ছা এটা তো পাবলিকলি অ্যাভেলেবল না, মানে এটা পারচেজ করতে হবে। হচ্ছে MDPI এর একটা পেপারে ঢুকি, MDPI একটা টপ জার্নাল, টপ পাবলিশার। ওকে, তাহলে আমরা এই পেপারটা দেখলাম, এই যে বললাম ব্রেন টিউমার ডিটেকশন বেসড অন ডিপ লার্নিং অ্যাপ্রোচ এন্ড ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, আমি এটা ডাউনলোড করে ফেলি, এটা তো ওপেন আছেই। এটা যে কোনো রিসার্চের জন্য, যে কোনো ইয়ার জন্য আমি কোনো একটা স্পেসিফিক এরিয়ার জন্য এটা সিলেক্ট করবো। পেপার যখন স্টার্ট করব তখন স্বাভাবিক
অ্যাবস্ট্রাক্ট তো আছে, এটা একটা সিম্পল সামারি দিয়ে অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্টটা পড়ার পর ইন্ট্রোডাক্টর কিছু পড়ার দরকার নাই, সোজা চলে আসবো ইন্ট্রোডাকশনের শেষে। ইন্ট্রোডাকশনের শেষে সে কি বলছে দেখেন, a new automated method based on the state of the art YOLO V7 version 7 model is fine tuned using our proposed module, which can replace conventional invasive brain tumor detection and enhance overall detection accuracy. আপনি এই জায়গায় ইন্ট্রোডাকশনের লাস্টের জায়গায় আপনি এখানে প্রবলেম স্টেটমেন্ট এবং তার কন্ট্রিবিউশনটা পাবেন। আপনার থেকে প্রথম কাজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়ার পর এই কন্ট্রিবিউশনটা একটু পড়ে ফেলা। এই কন্ট্রিবিউশন পড়লে আপনি ইজিলি বুঝতে পারবেন সে আসলে কি কাজ করছে। এই জায়গাটা দেখলেই আপনি মানে অ্যাজ এ বিগিনার এই জায়গাটা মানে ইন্ট্রোডাকশনের শেষে, জেনারেলি ইন্ট্রোডাকশনের শেষে তার কন্ট্রিবিউশন গুলা বলে, এইটা আমি ভেঙে ভেঙে পড়বো। এই আমি যদি এই পেপারটা বুঝতে চাই, এই ব্যাপারটা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমি এই এরিয়াটাকে আমি একটু ডিটেলে এক্সপ্লোর করব। এই এরিয়াটাকে ডিটেলে এক্সপ্লোর করলেই মোটামুটি আমি ইজিলি বুঝে যাব আসলে সে এই ব্যাপারে কি কাজ করছে। এটা তো গেল। তারপর যদি আমি এবার একটু এক্সপিরিয়েন্স হইলাম, পেপার পড়তে পড়তে এক্সপিরিয়েন্স হইলাম, তখন আমি প্রপোজড মডেলে চলে যাব। এই জায়গাটা একটু দেখবো, না বুঝি কোনো সমস্যা নেই, না বুঝি, কিন্তু আমি ওটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো, পেপার এটা নিয়ে, এই কন্ট্রিবিউশন গুলা নিয়ে। হ্যাঁ, এ বলছে কি, ইন অর্ডার টু এনহ্যান্স, এই দেখেন, in order to enhance accuracy of the brain tumor identification algorithm, a large data set of human images were collected. সে একটা কি করলো, বড় ডাটা সেট কালেকশন করলো, এটা তার একটা কন্ট্রিবিউশন। তারপর কি বলছে, টু ইমপ্রুভ রিডেবিলিটি অফ লো রেজলিউশন এমআরআই ইমেজেস, মানে এমআরআই ইমেজের যে লো রেজলিউশন এমআরআই ইমেজ আছে, a 3-stage ইমেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি ওয়াজ পুট ইন প্লেস। তো আমি যখন এই ফিল্ডে রিসার্চ করতে যাব, আসলে কি 3-stage ইমেজ প্রসেসিং কি, এটা একটু দেখি না, এটা কি 2-stage হইতে পারে না, 1-stage হইতে পারে না, দেখি। এই কন্ট্রিবিউশন গুলা নিয়ে একটু গুতাগুতি করবো। তো গুতাগুতি করলে আমার মোটামুটি এই ও আসলে কি কাজ করছে এটা নিয়ে আমার একটু কি হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। উই ডেভেলপড এ ফুললি অটোমেটেড brain tumor detection model using deep learning algorithms. ওকে, ডিপ লার্নিং অ্যালগরিদমস, এখানে বললো ইউলা ভার্সন 7, নাম তো শুনি নাই কোনোদিন, এটা একটু ঘেটে দেখি। এই জায়গাগুলো ঘাটলে এই ব্যাপারটার কোথায় কি আছে আমি বুঝে যাব। আমার ছবি টবি দেখার দরকার নাই আপাতত, জাস্ট আস্তে আস্তে দেখবো। তারপর ডাইরেক্ট চলে যাব কোথায়, কনক্লুশনে। কনক্লুশন একটা সামারি বলে, টু রিডিউস গ্লোবাল ডেথ রেটস বংচং যা হয় সে একটা সামারি বলে, টোটাল ব্যাপারটার একটা সামারি বলে। এই সামারিটা পড়লে আমি বুঝতে পারবো, সহজ ভাষায় বুঝতে পারবো এ আসলে কি করতে চাইছে, কোন প্রবলেমটা সলভ করছে। তো কোনো একটা পেপারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে হয়, যে বিষয়টা বুঝতে হয়, সেটা হচ্ছে সে কোন প্রবলেমটা সলভ করছে, কোন কাজটা করছে, তার কন্ট্রিবিউশনটা কি। তো আমরা কোন একটা পেপার নিব, ইন্ট্রোডাকশনের লাস্টে যাব কন্ট্রিবিউশন কি, ওখানে কিওয়ার্ড গুলো ধরে 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 অ্যানালাইসিস করব। হ্যাঁ, হ্যাঁ, এখানে মেথডস দেখি নাই কেন, এখানে আমি অ্যাজ এ বিগিনার হিসেবে বলছি, আমি কিছু জানি না, ব্রেন টিউমার নিয়ে অ্যাবসলিউট জিরো আইডিয়া, আমি এভাবে কাজ করব। যখন আমি একটু এক্সপেরিয়েন্স হয়ে যাব, তখন আমি মেথডোলজিতে যাব, তখন আমি আস্তে আস্তে দেখবো। কিন্তু বিগিনার হিসেবে আমি প্রথমে তার কন্ট্রিবিউশন গুলা নিয়ে একটু অ্যানালাইসিস করব, তার স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করব, তার কনক্লুশনস গুলা নিয়ে অ্যানালাইসিস করব। যখন আমি কন্ট্রিবিউশন গুলা নিয়ে অ্যানালাইসিস করব, তখন আমার কি হবে, তখন আমার ওই অ্যালগরিদম গুলা নিয়ে আইডিয়া হবে। যখন আমার অ্যালগরিদম দিয়ে আইডিয়া হবে, তখন আমি প্রপোজড মেথড হবে। হ্যাঁ, এইবার তো আমি কি জানি, এইবার তো আমি ইয়োলো ভার্সন 7 কি কাজ করে সেটা জানি। আমি এটাও জানি সে এখানে লো রেজলিউশন এমআরআই ইমেজ নিয়ে কাজ করছে, ফাইন, এটা হচ্ছে একটা এমআরআই ইমেজ ব্রেন টিউমার। এবার আমি আসি নিচে, এবার মেথডে, তারপর আমি চলে যাব, যদি আমি এগুলো বুঝে গেছি, এবার আমি মেথডোলজিতে চলে আসবো, প্রপোজড এই যে ম্যাটেরিয়ালস এন্ড মেথডস। এখানে আসলাম, হ্যাঁ আমি তো ওর কাহিনীতে বুঝলাম, প্রথমে সে ডাটা কালেকশন করলো, এটা তো বুঝলাম। তারপর আসলো কি ডাটা রিসাইজিং এন্ড ডাটা অগমেন্টেশন, হ্যাঁ এটা একটু ঘাটাঘাটি করি তাহলে বুঝে যাবো। তো আমি এখন তো ইয়োলো ভার্সন 7 নিয়ে পড়াশোনা করছি, এখানে এই পয়েন্টস গুলা দেখবো, এখানে প্রত্যেকটা পয়েন্টস গুলো একটা একটা দেখবো, এগুলো নিয়ে একটা ওয়েলিং করবো। তারপর এখানে আসবো, এই যে বললো মডেল ট্রেনিং, এটা কি, কিভাবে কাজ করে, ইয়োলো ভার্সন 7 কি, টিউমার নন টিউমার তো বুঝলাম, সে প্রেডিকশন করলো তাও বুঝলাম, এখানে কাজ করব। মানে আমি
ধরে 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 বুঝবো, মানে এট এ টাইম সবকিছু বুঝে যাবো না, আর এট এ টাইম সবকিছু পড়তে ভালোও লাগবে না। আমার প্রথম কাজ হচ্ছে কন্ট্রিবিউশন গুলো দেখা, এ কি কাজ করছে, এর আসলে কাম কি, সে আমি দেখলাম, দেখার পরে আমি মেথোডোলজিতে যাব। আমি হুট করে মেথোডোলজিতে গেলাম, আমি ব্রেন টিউমার নিয়ে পড়ালেখা স্টার্ট করলাম, তো হুট করে মেথোডোলজিতে গেলাম। তখন আমি তো এটা বলবো, এটা তো একটা সুন্দর করে একটা ডিজাইন করলো, দেখলাম হ্যাঁ ছবিটা খুব সুন্দর হয়েছে, এর বাইরে তো আমি আসলে কিছু বলতে পারবো না, কারণ আমি এগুলো এই শব্দগুলোর সাথে আমি পরিচিত না। এ কি কাজ করছে কেমনে বুঝবো, এটা নিয়ে আমি বুঝে গেলাম না, বুঝবো না। আমার থেকে ও কি কাজ করছে এটা একটু কন্ট্রিবিউশনটা একটু পড়তে হবে। হ্যাঁ সে একটা কি করছে, একটা ডাটা সেট নিছে, সে লো রেজলিউশন ইমেজ গুলাকে হ্যান্ডেল করছে, সে একটা জিনিস করছে কনভলিউশনাল ব্লক অ্যাটেনশন মডিউল নিয়ে। তারপর আমি এখানে তার হ্যাঁ তাহলে কনভলিউশনাল ব্লক অ্যাটেনশন মডিউলটা কি, এই জিনিসটা কেমনে কাম করে দেখি একটু। সে কি করছে, এসপিএফএফ করছে, এসপিপিএফ করছে, স্পেশাল পিরামিড পুলিং, তারপর বাই ডিরেকশনাল ফিচার পিরামিড নেটওয়ার্ক বানাই দিছে। এগুলো কি, কেমনে কাজ করে দেখি না, দেখলাম। এই যে দেখা বেকা, এইভাবে আসলে একটা মানে এইভাবে আগায়, এইভাবে আস্তে 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 পেপার গুলা, মানে একটা পেপার ভালো পেপার নিয়ে পড়লে আরেকটা পেপার আমি যেতে পারবো। তো আমি যদি একবার কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক নিয়ে জানি যাই, সিবিএম নিয়ে যে জানে যাই, তাহলে আমার থেকে আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এটা এই কাম করে। তারপর আমি আরেকটা পেপার নিব, আরেকটা পেপারও দেখবো, কথার কথা আমি ব্রেন টিউমার নিয়ে পেপার নিলাম, তো আমি আরেকটা পেপার নিই ব্রেন টিউমার নিয়ে। আমি তো এখন বললাম হ্যাঁ সিবাম দেখলাম, এই যে বললো কি অ্যাকুরেট ব্রেন টিউমার প্রেডিকশন করে বললো। হ্যাঁ এখানে ঢুকলাম, এখানে ঢুকে দেখতেছি এটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োটেকনোলজি, ঢুকে এখানে দেখি 4.1 ফাইন, এটা একটা ভালো জার্নাল, আমি এই পেপারটা পড়তে পারি, আমি রিসার্চে লাগাই মানে কাজে লাগাইতে পারি, আমি এটা ওপেনও আছে। ঢুকলাম, ঢুকে দেখি এটা একটা ভালো জার্নাল, ভালো জার্নালের কাজ কি, এটাও সেম। এই যে আমি গেলাম, অ্যাবস্ট্রাক্টটা পড়লাম, কিছু বুঝি আর না বুঝি অ্যাবস্ট্রাক্টটা পড়ে দেখবো কি কাম করে। তারপর আমি ইন্ট্রোডাকশনের শেষে, এই যে সবাই এটা খুব কমন একটা থিং, টু সামারাইজ দ্য মেইন কন্ট্রিবিউশন অফ দিস স্টাডি আর ইজ ফলোস। সে কি করছে, টেস্ট লেয়ার সিএনএন করছে। আমরা তো জানি সিএনএন জিনিসটা কি, টেস্ট লেয়ার সিএনএন কি এটা পরে দেখি না, সে একটা টেস্ট লেয়ার সিএনএন একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, এইটা দিয়ে আসলে কি করছে। তাহলে এখান থেকে আমরা বুঝে যাবো 23 লেয়ার দিলে সিএনএন এই কামটা করতে পারে, এর কম লেয়ার দিলে এই কামটা হয় না। তাহলে আমি কম লেয়ার দিয়ে দেখি, বেশি লেয়ার দিয়ে দেখবো, মানে আমার কথা হচ্ছে এইভাবে ইনভেস্টিগেশনটা এইভাবে হয়, মানে এই অ্যালগোরিদমটা করে এই কাজটা করছে, ফাইন। অন্য অ্যালগোরিদম দিলে আসলে কি হয়, এভাবে আমরা অ্যালগোরিদম সম্পর্কে জানবো। মানে আমার প্রথম কাজ হচ্ছে আসলে এরিয়াগুলোকে কি করা, মানে আমার কন্ট্রিবিউশনটাকে আগে ফোকাস করা। তারপর আমি কোথায় যাব, সোজা কথায় ডিরেক্ট ক্যালকুলেশন ইয়াতে যাব, কনক্লুশনে যাব। তারপর আমি মেথোডোলজি গুলোতে আসবো, মেথোডোলজি হুট করে গেলে আমি আসলে কিছুই বুঝবো না। তো গেল, এগুলাই আপনাদের প্রশ্ন শুনবো, আপনারা পড়তেছেন, অনেক কথাই বলতেছেন। তো আচ্ছা, যেটা বললাম মূলত আমরা এভাবেই মূলত জার্নাল খুঁজে বের করব, রিসার্চ পেপারে পড়বো, হ্যাঁ রিসার্চ পেপারে বিল্ড করব। তো অ্যাকুইজিশন, অ্যালগোরিদম চয়েস এগুলো সম্পর্কে আসলে বলা যায়। তো আমি রিসার্চ পেপারের একটু ডিটেলটা বলি। রিসার্চ পেপারের হচ্ছে যে কোনো রিসার্চ পেপারে এটা খুব কমন বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে টোটাল একটা গ্লিমস, পেপারটার একটা গ্লিমস। হ্যাঁ এটা হচ্ছে যে কোনো পেপারের একটা মেইন থিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে একটা সামারি গ্লিমস, এটাই। এটা মেথডস, এখানে আমি একটা বিষয় মিস করছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কোন একটা পেপার যখন আমি বিল্ড করব, প্রথম কাজ হচ্ছে আমার কি করা, ইন্ট্রোডাকশন লেখা। এটা আমি আমার পড়াশোনা এখন শেষ, পড়াশোনা এখন শেষ, মানে আমি ওই ফিল্ডে কি কি কাজ হয়েছে, এই যে পেপার দেখাইলাম ওইভাবে আমি কন্ট্রিবিউশন গুলো পড়লাম, এই অ্যালগোরিদম গুলো পড়লাম, এইভাবে কাজ করলাম। আমি আমার একটা পেপার দেখাই আপনাদেরকে, আমার এই পেপার দেখাইলে মানে আমি যেভাবে কাজ করছি, এটা এটা আমার একটা কিউ1 জার্নাল আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার পেপারটা দেখাইলে এটা আমার একটা পেপার, আমি সৌদি আরবের সাথে, সৌদি আরবের প্রিন্সেস নোরা বিনতে আব্দুল রহমান ইউনিভার্সিটি, ওটার সাথে কোলাবোরেশন এটা পেপার করছি, ওদের একটা ফান্ডেড প্রজেক্টে। তো এটাই আমি আচ্ছা এটা ডাউনলোড করি, ওখান থেকে খুঁজতে গেলে প্যারা, আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি আমরা কিভাবে ইয়াটা করছি। আমি এই স্ট্রাকচারটা মূলত এভাবে দাঁড় করানো হয়। আচ্ছা এই যে আমার একটা মডেল আছে, আমি একটা নতুন মডেল প্রপোজ করছিলাম, সিএনএন স্টিম অ্যাটেনশন মডেল। এখানে আরো কিছু বিষয় আছে। তো আমরা যেটা বলতেছি, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লিখছি, এটা একটা গ্লিমস,
সামারি, টোটাল কাজটার একটা সামারি রেডি করা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আসলে কি করে? ইন্ট্রোডাকশনে হচ্ছে ওই কাজটার একটা ওভারভিউ করে, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে। ইন্ট্রোডাকশনের কারণ হচ্ছে আমি যে কাজ করব, এই যে বললাম আমার মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করব, মেডিকেল ইমেজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অ্যানালাইসিস করা, এটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের কাম। ইন্ট্রোডাকশন, আমি যখন মেডিকেল ইমেজ, এটা তো ডাইভার্স সেক্টর, তো আমি মেডিকেল ইমেজের একটা প্রয়োজনীয়তা নিয়ে বলছি, হ্যাঁ, তারপর এটার অ্যাডভান্স, মানে এইখানে ইমেজগুলো ক্লাসিফাই করতে, ইমেজগুলোকে ডিটেকশন করতে কি কি মেথড ইউজ করে, এগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে বলছি। এটা খুব কমন বিষয়, খুব সিম্পল। তো এখানে একটা শো করাইছে, এই যে আমারও সেম জিনিস। দ্য মেইন কন্ট্রিবিউশন অফ দিস পেপার আর সামারাইজড অ্যাজ ফলোস: present a comprehensive CNN stream attention model for medical image classification, তারপর একটা জায়গায় জেনারেলিবিলিটি, হ্যাঁ, তারপর আমরা গ্র্যাড ক্যাম হিট ম্যাপ দিয়ে এক্সপ্লেনেবিলিটি, মানে মোটামুটি একটা কি করছি, মানে আমার টোটাল একটা কন্ট্রিবিউশন ছিল ক্লিয়ার কাট। তারপর আমি ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, যেখানে আমি আমার কাজটা, যে কন্ট্রিবিউশনটা করছি, যে কাজটা করছি, ওই কাজটা নিয়ে বলবো। ওই কাজটা নিয়ে বলতে গেলে ওই কাজটা তো ডাটা বেসড, ডাটা সেট নিয়ে বলবো। তারপর আমার এটার ডিটেলস আর কি, তারপর আমার এটা তো ইমেজ তো আছেই, তারপর আমার যে প্রপোজড যে মডেল, এগুলো নিয়ে কথা বলবো, প্রপোজ মডেলটা কিভাবে কাজ করাইছি, হ্যাঁ, তারপর এটা ডিটেইলে বলা, ম্যাটেরিয়াল মেথডস মানে হচ্ছে ডিটেইলটা বলা। তারপর আমি এরপর হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস, মানে আই মিন আমার অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ডে কি কি কাম হয়েছে, তারপর লিটারেচার রিভিউ, তারপর আমার প্রবলেম স্টেটমেন্ট, মানে আই মিন রিসার্চ গ্যাপ, মানে প্রথম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের সাথে কন্ট্রিবিউশন তো আছে, কন্ট্রিবিউশনটা কেমনে হয়, লিটারেচার রিভিউর মাধ্যমে হয়। লিটারেচার রিভিউ এই পাশাপাশি কি, পাশাপাশি আমার প্রবলেম স্টেটমেন্ট, তারপর আমার প্রবলেমের সলিউশন, তারপর মেথডস, আমি ওই যে প্রবলেম যেটা বললাম ওটা কোন মেথডের মাধ্যমে সলভ করলাম, এটা হচ্ছে আমার মেথডস। তারপর আমি যে মেথডসটা বললাম, এটা রেজাল্ট আছে না, রেজাল্টটা কিন্তু ভ্যালিডেট করাইতে হয়। এই যে আমার ভাই যেটা এটা ফ্রেমওয়ার্ক করলো না, ওটা ফ্রেমওয়ার্কটাকে ভ্যালিডেট করাতে হবে। আমি যখন কোন একটা রিসার্চ পেপার পাবলিশ করাবো, ওই পাবলিশ করানোর জন্য আমি যে কাজটা করছি, এখানে আমি কিছু ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করছি, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, যেগুলো ওয়েল নোন। আমার বিভিন্ন, আমি এখানে 10টা ডাটা সেট নিয়ে কাজ করছি, 10টা ডাটা সেট দিয়ে আমি এই মডেলগুলোকে অ্যানালাইসিস করে মেথড, প্রত্যেকটা ভ্যালিডেশনের কিছু মেথড আছে প্রত্যেকটা সেক্টরে, এখানে কনফিউশন ম্যাট্রিক্স, মানে আমার থেকে কোনো না কোনো মেথডে ভ্যালিডেট করাইতে হবে। রিসার্চ মানে এটা না যে আমি জাস্ট প্রবলেম বললাম যে হ্যাঁ এই সলভ করো, না না, আমি যে কথা বলবো ওটার ভ্যালিডেশনে আমার থেকে কোনো প্রুফ দেখাইতে হবে, হ্যাঁ আমার এই কাজটা করতেছে, আমার থেকে কোনো একটা স্যাম্পল অ্যানালাইসিস করে দেখাইতে হবে এই কাজটা আমার অনেক ইফেক্টিভলি করতেছে। মানে আমার প্রথমের কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা, ব্যাকগ্রাউন্ডের পরে আমি প্রবলেমটা বলা, প্রবলেমটার পরে আমি কি মেথডে সলভ করছি ওটা বলা, ওটা বলার পর আমি রেজাল্টটা ভ্যালিডেট করতে হবে। শুধু কিভাবে সলভ করছি এটা বললে হবে না, আমার থেকে রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে, কোন জায়গায় কোন কিভাবে প্রবলেমটা সলভ করছি, কিভাবে অ্যানালাইসিস করছি, এটা নিয়ে আমার থেকে কথা বলতে হবে, ভ্যালিডেট করাইতে হবে। মোস্ট অফ, মানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভ্যালিডেট, যে যত এফিশিয়েন্টলি ভ্যালিডেট করতে পারবে। যখন সোজা কথা, আমি আমার বিল্ডিং বানানোর জন্য একটা রাজমিস্ত্রি খুঁজবো, রাজমিস্ত্রি যখন খুঁজে, ও অনেক কিছু জানে, আমার আমার মিস্ত্রি অনেক কিছু জানে, কিন্তু ওর কোনো স্যাম্পল আমার কাছে নাই ভ্যালিডেশন করার মতো, ওর আমি দিব না কাম। কিন্তু যখন দেখবো এই সেম মিস্ত্রি 3-4 জায়গায়, 4-5 জায়গায় কি হয়ে গেল, ভালো কাজ করে ফেললো, মানে বিভিন্ন জায়গায় ভালো করে বিল্ডিং সে রেডি করতে পারলো, তখন আমি কিন্তু এর কন্ট্রাক্টটা দিই, ভ্যালিডেট হয়ে গেল, আমার মস্তিষ্ক কত ভ্যালিডেট করে ফেললো রে। তা আমার থেকে যে ফ্রেমওয়ার্কটা ডিজাইন করতেছি, যে মডেলটা ডিজাইন করতেছি, ওটার ভ্যালিডেট করার জন্য, ভ্যালিডেশনের জন্য ইভালুয়েশন ম্যাট্রিক্স আছে, প্রত্যেকটা মেথডের ইভালুয়েশন ম্যাট্রিক্সটা আছে। এখন ইভালুয়েশন ম্যাট্রিক্সটা আমি কিভাবে জানবো, অ্যানালাইসিস করে করে, সার্চিং করে করে। আমি যে ব্রেন টিউমার ক্লাসিফাই করব, ব্রেন টিউমার ডিটেকশন করব, আমি যখন সার্চ করবো এটার জন্য ইভালুয়েশন ম্যাট্রিক্স কোনটা কাজে লাগে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, ডাইস কোএফিসিয়েন্ট, যেটা এটা নিয়ে আমরা করব, এটা বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স কি, সে কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, এটা আমরা বুঝবো। তারপর আমরা ডিসকাশন দিব, হ্যাঁ আমার মডেলটা ভালো কাজ করতেছে। আমি এই যে আমার এই যে ডিটেইল অ্যানালাইসিস, আমি কিন্তু প্রচুর ভ্যালিডেশন করাইছি, এই যে বিভিন্ন রিসার্চ দিয়ে, অ্যালজাইমার্স রিসার্চ, ব্রেস্ট আল্ট্রাসাউন্ড, ব্লাড সেল, চেস্ট এক্সরে, চেস্ট সিটি স্ক্যান, অনেকগুলো জিনিস দিয়ে ভ্যালিডেট করাই। তারপরে এটাকে আবার গ্র্যাড ক্যাম হিট ম্যাপ দিয়ে অনেকগুলো মেথড অ্যাপ্লাই করে ভ্যালিডেট করছি, অনেকগুলো মেথড অ্যাপ্লাই করে ভ্যালিডেট করছি।
করার পরে গিয়ে এটা এখানে আবার কম্পারেটিভ, ও আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে অবভিয়াসলি। আমি কোনো, এই যে আমার ভাই বললো উনি একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করছে, ফাইন, ওটার ভ্যালিডেশন যেমন জরুরি, ওটার কম্পারেটিভ অ্যানালাইসিস মানে আমার মডেলটা কোন কোন জায়গায় কি কি ভালো কাজ করতেছে ওটার একটা রেফারেন্সিং সহ, প্রপার রেফারেন্সিং সহ আমার থেকে অ্যানালাইসিস করতে হবে, তখনই আমার এটা একটা রিসার্চ পেপার হিসেবে গণ্য হবে। এইভাবে একটা রিসার্চ আসলে পাবলিকেশন পর্যন্ত যায়। এর আগ পর্যন্ত আসলে পাবলিকেশন হয় না, আমি যতই নতুন করে বিল্ড আপ করি না কেন। আর কোন রিসার্চ যখন পাবলিকেশন হয় না তখন এগুলো আসলে ওয়েল নোন মেথড হিসেবে স্পেসিফিকলি প্রোডাকশন লেভেলে ইউজ হয় না আর কি। এটা ছিল মূলত আমার অ্যানালাইসিস এবং আমার ছোট্ট জ্ঞানে যা। এবার আপনাদের থেকে শুনবো ধীরে সুস্থে। আচ্ছা, আমি মেসেজ গুলো আগে চেক করি। মেসেজ হচ্ছে, আচ্ছা প্রথম কাছে হচ্ছে আচ্ছা, এখন তো চ্যাট জিপিটি হেল্প নিয়ে রিসার্চ পেপার লিখাটা রিস্কি, সো যদি নিজের থট অর্গানাইজ করতে হয় চ্যাট জিপিটি কে কি এখানেই একেবারে অ্যাভয়েড করবো, হেল্পফুল অপশন হবে? নো নো নো, আপনি রিসার্চ পেপার লিখাবেন না, চ্যাট জিপিটিতে লিখাবেন না, কিন্তু চ্যাট জিপিটি কে এজ এ হেল্পার, এজ এ টুল হিসেবে ইউজ করবেন আপনার সার্চ করতে, কোন একটা পয়েন্টস বুঝতে। আপনি একদম বাদ দিয়ে দিবেন না, আবার একদম কোলেও নিয়ে ফেলবেন না, মানে এটাকে আপনি টুল হিসেবে ইউজ করবেন। আপনি কোনো কিছু সার্চ করতে, কোনো কিছু খুঁজতে, কোন একটা পয়েন্টস জানতে, এটাকে টুল হিসেবে ইউজ করবেন। কিন্তু আপনার অরিজিনাল আইডিয়াটা এখন কিন্তু পাবলিকেশনস যারা করতেছে তারা কিন্তু জেনারেটিভ এআই টুল গুলো নিষিদ্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, মানে বিভিন্ন ট্র্যাকার গুলো আসতেছে। আর এখন কিন্তু মানে জেনারেলি রিসার্চার যারা আছে তারা দেখলেই বোঝা যায় যে কোনটা জিপিটি দিয়ে লেখা, কোনটা জিপিটি দিয়ে লেখা না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইডিয়াটাই মেইন। আমি আসলে কাজটা করাইতে হচ্ছে, কোন একটা প্রবলেম সলভ করাইতে হচ্ছে, এই প্রবলেম সলভ করতে গিয়ে আমি নতুন মেথড যে ডিজাইন করতেছি, নতুন মেথডটা আমি চ্যাট জিপিটি কে বলাই এই মেথডটা আমি ডিজাইন করাই ফেললাম। আমি এজ এ প্রজেক্ট ম্যানেজার, তারপর আমি এটাকে নতুন করে আমি রিফ্রেশ করলাম, এটা অবভিয়াসলি কাজ করতে পারি, হবে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে মেথডস দেখান নাই কেন? আশা করি উত্তর পাইছেন অরিজিৎ দত্ত ভাই। ওকে, ডিপ লার্নিং এ রিসার্চ করার জন্য কি পুরো ডিপ লার্নিং শিখে আশা করি কি ম্যান্ডেটরি নাকি করতে 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 শিখবো? অবভিয়াসলি করতে করতে শিখবেন, পুরো ডিপ লার্নিং জীবনেও পারবেন না শিখতে, অবভিয়াসলি করতে করতে শিখবেন। আচ্ছা, আর কেউ কোশ্চেন করতে চাইলে বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি 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 বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে মনে করেন এখানে যেভাবে আপনি দেখালেন আর কি পড়ার যে সময়টা, অবভিয়াসলি রিসার্চে যেটা যতটুকু জানি আমরা স্বল্প পরিসর ইউজ সময় দিতে হয়। এখন এখানে বিষয়টা হচ্ছে যেভাবে ম্যানুয়ালি আপনি বললেন যে রিসার্চ রিভিউ ব্যাপারটা, এটাকে আরেকটু কনজিউম করার, আরেকটু স্পিড আপ করার কোনো টুলস আছে কি ব্যবহার করতে হয়, নাকি এভাবে ম্যানুয়ালি করতে হবে? আবার টুলস গুলা যখন আপনি ইউজ করবেন তখন আপনি অনেকগুলা নির্যাস, হ্যাঁ, এজ এ বিগিনার আমি এটাকে উৎসাহিত করব না। কেন করব না? কারণ হচ্ছে আমি নিজেও টুলস ইউজ করি না, যে বিষয়টা এমন আমি ফেরেস্তা না, আমি অবশ্যই টুলস ইউজ করি। আমার অনেকগুলো কনসাইজ সামারি পাইতে আমি টুলস ইউজ করি, কিন্তু আমি এজ এ বিগিনার যারা শুরু করবে তাদের জন্য আমি ম্যানুয়ালতে বলবো। কারণ ম্যানুয়াল যখন বলবো সে কিন্তু গুতাই গুতাই যখন শিখবে, বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স, বিহাইন্ড দ্য সিন যখন গোতায় গোতায় দেখবে, তখন তার জন্য বিষয়টা বুঝতে সে সে সোজা কথা। এখন যেহেতু চ্যাট জিপিটি চলে আসছে, এখন আমার আসলে টপ লেভেলের যারা রিসার্চার আছে তাদের সাথে কোলাবোরেশন মানে কাজ করার সুযোগ হয়েছে ছোটখাটো প্রজেক্ট গুলাতে, মোটামুটি মিডিয়াম লেভেলের প্রজেক্টে ইউএসএ, কানাডা, অনেকগুলো প্রফেসরের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ওরা আসলে এখন নেক্সট লেভেলে আছে, মানে আমার থেকে, এই যে আমি আপনাকে হিউম্যান ভিউ বললাম, হিউম্যান ভিউ দিয়ে যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক প্রপোজ করে, ওরা আসলে ওরকম ভিউ অ্যানালাইটিক্স মানে ওই লেভেলের কাজগুলা, মানে আমাদের চিন্তা ভাবনাটাকে ওরা ম্যাথমেটিক্সে আনতেছে, ওই ম্যাথমেটিক্সটাকে অ্যালগরিদম বিল্ড করে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতেছে। তো ওই লেভেলের চিন্তা ভাবনাটাকে ম্যাথমেটিক্সে যখন আমি বিল্ড আপ করবো, আমার জন্য এই যে বললাম ভিজুয়াল কর্টেক্স থেকে আমি কনভলিউশনাল লেয়ার নিয়ে আসতেছি, তা আমার থেকে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক জানতে হবে, আমার থেকে অপটিমাইজেশন টেকনিক জানতে হবে, আমার থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানতে হবে। হ্যাঁ, আমি বেসিক্যালি কাজ করতে পারি, কিন্তু আমি রিসার্চার হতে পারি, আমি একজন ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবো আমি যদি আমার একটা নির্দিষ্ট লেভেলে এসে আটকে যাবে। আপনি বলতে পারেন আমি সিম্পলি মেশিন লার্নিং টুকটাক কিছু অ্যালগরিদম জানলে তো হবে, নো। আপনি যখন প্রোডাকশন লেভেলে কাজ করতে যাবেন, যখন ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে যাবেন, এআই ইঞ্জিনিয়ার হতে যাবেন, তখন আপনার থেকে বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স
মানে ওই অ্যালগোরিদমের বিহাইন্ড দ্য সিন সে কিভাবে কাজ করে, অ্যাপ্রোচ কিভাবে করে, ব্যাক প্রপাগেশন কি, তার অ্যানালাইসিস গুলা কি, গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস গুলা কি, ওগুলো জানতে হবে। ওগুলো যতক্ষণ পর্যন্ত জানবেন না তখন আসলে ওই প্রবলেম স্টেটমেন্ট গুলা, আপনার যখন কোনো প্রবলেম আসবে, কোনো একটা প্রবলেম আসলো, আপনি কোন অ্যালগোরিদম ইউজ করবেন বুঝবেন না তো। কোন একটা স্পেসিফিক প্রবলেম আসলে হুট করে আমি ধরতে পারবেন না কোন অ্যালগোরিদম ইউজ করলে আপনার জন্য ব্যাটার দিবে, কোন জায়গায় হাত দিলে এই এই জায়গায় তাড়াতাড়ি কাজ করে ফেলবে, এটা আপনি বুঝবেন না। যখন আপনার ওই বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স গুলো ক্লিয়ার থাকবে, তখন আপনি বুঝে ফেলতে পারবেন এই জায়গায় কাজ করলে এই কাজটা হবে। সেজন্য একজন ভাই বলছিলেন আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের, আপনি আসেন সমস্যা নাই, আপনি আসলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না, কিন্তু আমি বলবো যে আপনার থেকে আসতে হইলে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হবে। আমি প্রোগ্রামিং তো আছেই, প্রোগ্রামিং আমাদের জিপিটির কল্যাণে অনেক বেশি ইজি হয়েছে আগে থেকে, কিন্তু ওই বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স আসলে কেউ শিখাই দিবে না। ওকে, তারেক ভাই কিছু বলছিলেন, বলেন ভাই। জি ভাইয়া, আমি আসলে ছোট ছোট বেশ কয়েকটা কোয়েশ্চেন নোট ডাউন করছিলাম। এখন হচ্ছে আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের হাই অ্যান্ড লো লেভেল রিসার্চের কথা বলছেন। তো হাই অ্যান্ড লো লেভেল রিসার্চটা মানে এটাকে মানে কি কোয়ালিটি থাকলে সেটা হাই অর লো অর মিডিয়াকর হয়ে যায়? আচ্ছা, কি কোয়ালিটি থাকে বলতে আমি যে বললাম, এই যে আমি আমার এই যে রিসার্চে দেখলাম, আমি এটা একটা মিডিয়াম কোয়ালিটি রিসার্চ, এটা বললো একদম হাই কোয়ালিটিরও না, একদম একদম ফেলে দেওয়ার মতো না। কিন্তু যখন একদম হাই কোয়ালিটি রিসার্চ হয়, এই যে আমি আপনাদেরকে বললাম অ্যাটেনশন মেকানিজম। অ্যাটেনশন মেকানিজম মানে কি, মানে আমি অনেক বড় একটা ইমেজের মধ্যে কোন একটা জায়গায় অ্যাটেনশন করতেছি, এটা একটা ইনোভেটিভ আইডিয়া না? এটাকে আমি বললাম এনে, কিন্তু এটাকে আমি মেশিনকে যদি এরকম অ্যাটেনশন দিতে পারি, মেশিনকে অ্যাটেনশন কেয়ারের মধ্যে দেওয়াচ্ছি, কোন একটা ম্যাথমেটিক্স এর মধ্যে তো দিতে হবে। আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটাকে যখন আমার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে অ্যালগোরিদম ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন লেভেলে নিয়ে আসতে পারবো, তখন তো এটা আমার একটা বড় একটা কি হবে, অ্যাচিভমেন্ট হবে। ওটা হচ্ছে হাই লেভেল রিসার্চ। হ্যাঁ, এটার সাথে ইন্টার রিলেটেড একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনারা যারা রিসার্চ মানে পাবলিশ করতেছেন এবং যারা এটাকে ইভালুয়েট করতেছে, দেন হচ্ছে ওরাও তো এটাকে পড়ে দেখতেছে, ইভালুয়েট করতেছেন, দেন এটাকে পাবলিশ করতেছে। তো ওনাদেরও তো একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে যে আপনার হচ্ছে ব্রেইন টিউমারের উপরে অথবা ম্যানুফ্যাকচার অথবা এগ্রিকালচারের উপরে যে রিসার্চ গুলো হচ্ছে, ও একই টপিকের উপরে কিন্তু মাল্টিপল মানে 1000 হইতে পারে একই টপিকের উপরে মানুষ কাজ করতেছে। তাহলে এটার মানে একটা স্কেল যেটা আছে, মেজারমেন্ট যেটা আছে, আমি ওনারা কিভাবে এটাকে ইয়া করে যে এটা অ্যাকসেপ্টেড, এটা হাই, এটা লো? মানে আপনি বুঝতে পারছেন, আমরা যখন এসএসসি পরীক্ষা দিই আমরা 5 জিপিএ 5 4 জিপিএ 5 আসছে 4 4.5, তো এটা একটা স্কেল। তো সেই জন্য আমি বললাম যে আপনার যারা গুগল স্কলার বা IEEE বা ওরা যেটা ইভালুয়েট করতেছে, আপনি একটা পেপার সাবমিট করলেন আর ইভালুয়েট করলো, তো ওনাদের ব্রেন টিউমারের টপিকটাই যদি ধরি, তাহলে ওনারা কিসের ভিত্তিতে সেম টপিকের উপর মানে এটাকে অ্যাকসেপ্ট করতেছে এবং হাই লো যে র্যাঙ্ক যেটা করতে বললেন বা মিডিয়া ওটা করতে? শুধুমাত্র যেটা বললেন ঠিক আছে, আপনার কোশ্চেন অবভিয়াসলি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা বলতে আমি আপনাকে একটা কথা বললাম, সেটা হচ্ছে এক্সিস্টিং যে রিসার্চ, হ্যাঁ, মানে আজকে থেকে 10 বছর আগে, এটা আমাদের একটা ভাই, যে ভাইটা 2016 থেকে এআই রিসার্চ করতেছে, হ্যাঁ। তো ভিশন ট্রান্সফর্ম অ্যাটেনশন মেকানিজম হয়েছে হচ্ছে 2017 সালে। এরপরে অ্যালগোরিদম গুলো আসতেছে, প্রতিদিন নতুন 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 অ্যালগোরিদম আসতেছে। আমার কথা হচ্ছে সে কোনো একটা প্রবলেমকে কি করছে, আইডেন্টিফাই করছে। এই যে আমি একটা কথা বললাম, ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, ব্রেন টিউমার ক্লাসিফিকেশনে আমি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছি। আর একটা আছে ব্রেন মেটাস্টেটিস, মানে ওগুলো হচ্ছে ছোট ছোট টাইনি টাইনি ব্রেন টিউমার। জেনারেলি ছোট ছোট অবজেক্টকে সহজে অ্যালগোরিদম গুলা ডিটেক্ট করতে পারে না। ওটা কিন্তু এখন একটা ট্রেন্ডিং টপিকস এর মধ্যে পড়ে। তো ওই এটা কিন্তু জেনারেলি কি করতে পারে, ডিটেকশন করতে পারে না। ছোট ছোট মানে একটা ইমেজের মধ্যে অনেকগুলো ছোট ছোট পয়েন্টস আছে, এই পয়েন্টস গুলোকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে না। তো একজন কি করলো, সেম ব্রেন টিউমার ক্লাসিফিকেশনে, ব্রেন টিউমার সেগমেন্টেশনে সে স্পেসিফিকলি বললো আমার যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম স্পেশালি ছোট ছোট এইগুলোকে কাজ করতে পারে। কথার কথা এই একটা বাড়লো, মানে প্রথমে একজন একটা অ্যালগোরিদম প্রপোজ করলো, সে ব্রেন টিউমার ক্লাসিফাই করতে পারে, এটা একটা তার কন্ট্রিবিউশন। আরেকজন বললো আমার যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম হচ্ছে ছোট প্রবলেমটাকে সলভ করতে পারে, কিন্তু তার একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? সে আবার বড়টাকে করতে পারে না, তার একটা সামহাও থাকতেই পারে। আরেকজন বললো না, আমার যে প্রবলেম
আমার যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম গুলা কি করতেছে, ছোটটাকেও পারতেছে বড়টাকেও পারতেছে, এইটা সলভ করে ফেললো। এবার আরেকজন আসলো, হ্যাঁ এরা তো এই দুটোটা সলভ করতেছে ফাইন, কিন্তু তাদের মডেল তো অনেক ভারী, এই ভারী মডেল গুলোতে সমস্যা, আমি এটাকে অনেক লাইট ওয়েট করে, তার এটা একটা অ্যালগোরিদম, মানে কি হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। তো বললো ঠিক আছে, এটাকে আমি লাইট ওয়েট করতেছি, লাইট ওয়েট করলাম, ঠিক আছে, কিন্তু লাইট ওয়েট করার পরেও এটা এটা মানে ছোট ডাটা সেট দিয়ে কাজ করছি, মানে আমার 10টা অথবা 2000 ইমেজ দিয়ে কাজ করছি, তা আমি এটাকে 2 লাখ ইমেজ দিয়ে করলে কেমন হয়, করলাম 2 লাখ ইমেজ দিয়ে, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস নিয়ে আসলাম, তাহলে এটা একটা প্রবলেম, মানে এটা আমি জাস্ট দেখাইলাম, এটা তো গেল। আবার সেম প্রবলেম সলভ করে যদি আমি নতুন ওয়েতে সলভ করতে পারি, শুধুমাত্র ওটা তো ব্রেন টিউমারের প্রবলেম সলভ করলাম, আমি সেম প্রবলেম আমি ব্রেন টিউমার ক্লাসিফাই করতেছি, কিন্তু নতুন একটা মেথড নিয়ে আসলাম, মানে আমার এটা একটা রিসার্চ, এই মেথডও আমি কি করতে পারি, এই প্রবলেমটা সলভ করতে পারি। আপনি যখন পড়াশোনা স্টার্ট করবেন মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে, তখন আসলে দেখবেন মানে কিভাবে আসলে ইভ্যালুয়েশন গুলা হয়েছে, সিএনএন থেকে রেসনেট, ড্যান্সনেট ইভ্যালুয়েশন গুলো কিভাবে হয়েছে, আপনার তখন ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে। আশা করি মানে মোটামুটি বুঝতে পারছেন কিভাবে আসলে কাজগুলো হয় আর কি। তারেক ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আচ্ছা এখানে বলছে রিয়েল ডাটা ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, সো ইট ডিপেন্ডস অন ফরেন ডাটা, বাট অ্যাপ্লাইং ইন বাংলাদেশ উইল ইট অ্যাভেল টু সলভ দ্য ইস্যু? অবভিয়াসলি, কেন সলভ করতে পারবে না? আমাদের ইমেজ ক্লাসিফিকেশনের যে ইয়াগুলা, এগুলা কি আমাদের দেশে বিল্ড আপ করছে নাকি? কনভলিউশন জেনারেটর, ভিশন ট্রান্সফরমার, এই যে এগুলা আমাদের দেশে কি কিছু করছে না? এগুলো তো বাইরের দেশে করছে, তা আমরা ইউজ করতেছি না, আমরা ডিভাইস গুলো ইউজ করতেছি না, সমস্যা কি? তা আমরা ফরেন ডেটা নিয়ে কাজ করব। আমি যখন প্রাইমারি ডাটা নিয়ে যখন কাজ করতে যাই, প্রাইমারি মেশিন লার্নিং মডেলস, ডিপ লার্নিং মডেলস আর ডাটা হাংরি, তাদেরকে যত বেশি ডাটা দিব, কথার কথা এখানে আপনি তাহমিদ ভাই আছেন, তাহলে তাহমিদ ভাই আমি যদি আপনাকে ফলো করি, 10 দিন ফলো করলে আমি একরকম প্যাটার্ন পাবো, 100 দিন ফলো করলে আরেক রকম প্যাটার্ন পাবো, 2000 দিন ফলো করলে আরেক রকম প্যাটার্ন পাবো, যদি 2 লাখ দিন ফলো করি, কথার কথা 2 লাখ দিন ফলো করি, আরো বেশি প্যাটার্ন পাবো, মানে আপনার জীবনে যা যা ঘটা সম্ভব সবকিছু পাবো। তা আপনার যদি সব রকম প্যাটার্ন আমি পাই যাই, তাহলে আপনাকে আমার প্রেডিকশন করতে ইজি হবে। তো মেশিন লার্নিং মডেলস আর ডাটা হাংরি, মেশিন লার্নিং মডেল গুলো হচ্ছে ডাটা, যত বেশি ডাটা দেওয়া হবে তত বেশি অ্যাকুরেট প্রেডিকশন করতে পারবে। তো প্রাইমারি ডাটা কালেক্ট করা আসলে টাফ, আমাদের পার্সপেক্টিভ থেকে আমাদের বাংলাদেশের যে ইয়াটা আছে, রিজিয়ন আছে, ওই আসলে টাফ, বেশি বেশি টাফ। তো মূলত এই জন্যই আমরা বাইরে ডাটা গুলো নিয়ে কাজ করি। তো এখন কথা হচ্ছে আমরা কি পাবো না বাংলাদেশের ডাটা? অবভিয়াসলি পাবো, এগুলো ফান্ডেড প্রজেক্ট আছে। আপনি আগে নিজেকে রিসার্চার হিসেবে প্রমাণ করেন, পেপারটা আবার পাবলিশ করেন, নিজেকে রিসার্চার হিসেবে প্রমাণ করেন। যখন আপনি নিজেকে রিসার্চার হিসেবে প্রমাণ করবেন, মানে আপনি কাজটা জানেন, আপনি মেথডটা জানেন, আপনি এই যে সিএনএন, আরএনএন, এলএসটিএম, তারপর কি বলে ভিশন ট্রান্সফরমার, ইনসেপশন, ড্যান্সনেট, মানে এই অ্যালগরিদম গুলো জানেন, এই অ্যালগরিদম দিয়ে আমি অ্যাপ্লাই করছেন, ছোট ছোট মানে ছোট থেকে স্টার্ট করেন। আপনি যখন এই কাজগুলো জানবেন, তখন আপনাকে মানুষ বলবে হ্যাঁ এই ফলাটা কাজ জানে, এই ছেলেটা কাজ জানে, হ্যাঁ একে আমি এখন রিয়েল টাইমে একটা প্রজেক্ট করাইতে পারি। আপনি তখন কোন একটা মেডিকেলের সাথে কন্ট্রাক্টে আসতে পারবেন, আপনার আইডেন্টিটি শো করায়, করতে পারে বাংলাদেশে কাজ হয়, হয় না যেমন না হয়, কিন্তু এটা এগুলো খুব কারণ ডাটা সেন্সিটিভ ইস্যু, আপনার মেডিকেল ডাটা কিন্তু সেন্সিটিভ ইস্যু না, তা আপনাকে হুট করে দিবে কেন? তো বিদেশের যে ফরেন ডাটা গুলো, ওরা তো এগুলো তো ইয়ে আছে, ওপেন করে দিছে, মানে ওপেন করে দিছে বলতে আসলে ওদের সাথে কন্ট্যাক্ট আছে। তো আমি বলবো আজকে যারা বিগিনার স্টার্ট করেন, কাজ করে নিজের প্রোফাইল ভারী করেন, তখন আপনি অবভিয়াসলি ফান্ডেড প্রজেক্ট পাবেন। এই আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনি বললেন বিগিনার স্টার্ট করতে, তাহলে বিগিনাররা কতটুকু পড়লে বা কতটুকু আগাইলে তারা স্টার্ট করতে পারে? মানে ডেফিনেটলি আপনি বলছেন কেউ তো আর সবকিছু সব ডিপ লার্নিং এর প্রত্যেকটা মানে মডিউল পড়ে তার স্টার্ট করবে না, তাকে কোথাও না কোথাও থেকে স্টার্ট করতে হবে। তাহলে বিগিনার হিসেবে আমি কতটুকু পড়ার পরে স্টার্ট করার মতো মানে মানে এলিজিবল হব? আপনি যদি কম্পিউটার ভিশন নিয়ে বলি, আপনি সিএনএন পড়েন, সিএনএন ডিটেলস জানেন কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, আর স্ট্যাটিস্টিক্স এর বেসিক মেথডস গুলো সম্পর্কে একটু আইডিয়া নেন, আর প্রোগ্রামিং তো আছে, এই বেসিক বিষয়গুলো আপনি এক মাসখানেক ধরে স্টাডি করেন, আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আমি বলবো যে এই আর্টিফিশিয়াল মানে এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর স্ট্যাটিস্টিক্স এর বেসিস গুলো একটু ভালো মতো দেখেন, আর সিএনএন নিয়ে একটু পড়েন, এতটুকু দিয়েই আমি স্টার্ট করে ফেলতে পারবেন কাজ করবো, এর বেশি কিছু লাগবে না। আপনি ট্রায়াল এন্ড এরর মেথডে শিখবেন। ট্রায়াল এন্ড এরর মেথড মানে হচ্ছে কি, যে আপনি গেলেন, আপনি এই প্রবলেমটা
সমস্যা আমরা ফেস করতেছেন, ফাইন, আমি এটা একটু দেখি না, ঘুরে গাড়ি দেখি এটা কিভাবে কাজ করতেছে, কেমনে কাজ করতেছে। এই এনএলপি নিয়ে কিছু বলবেন, কারণ আপনাদের এনএলপি ইয়াটাতে আমি অ্যাডমিট হয়েছি। আচ্ছা আচ্ছা, এনএলপি নিয়ে বলে এই যে মানে আমি বলি শুনেন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা রাখা। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু ধারণা রাখেন প্রথমত, তারপর আপনার অ্যালগরিদম, নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটু ধারণা রাখেন, নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, তারপর আরএনএন নিয়ে ধারণা রাখেন। এই বেসিক যেটা বললাম, স্ট্যাটিস্টিক্স, নিউরাল, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তারপর আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এই তিনটা জিনিস সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকলে আপনি কাজ করে ফেলবেন মোটামুটি। এরপরে আপনার মেথড গুলো আছে গুতায় গাতায় শিখবে, মানে আমি জিজ্ঞেসই শিখে ফেলবো, জিজ্ঞেসই শিখে ফেলবো। ওকে, এনএলপিটা কি আপনি নেবেন? না ভাই, আমি এনএলপি আমি নিব না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পুষ্পজিৎ ভাই বলেন ভাই। আচ্ছা ভাই, মানে কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় বা প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমরা কোথায় হেল্প নিতে পারি? মানে কিভাবে এটা ওভারকাম করব এই সমস্যাটাকে? কি রিলেটেড, পড়াশোনা রিলেটেড নাকি কোডিং রিলেটেড? কোডিং বা রিসার্চ এই টাইপের। গুগল আছে, সেক্ষেত্রে জিপিটি আছে, মানে আপনি জিপিটি কে এক্সটেন্সিভ ভাবে ইউজ করতে পারেন। জিপিটি ইনফরমেশন গুলো মানে ভেরিফাই করে নেবে, এই আর কি। জিপিটি ইউজ করেন, চ্যাটজিপিটি ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু ভেরিফাই করে নেবে, এই আর কি। আপনি গুগল সার্চ করেন, সিম্পলি গুগল সার্চ করেন, গোতায় গাতায় শিখেন। আমি আপনাদেরকে এটা বলবো যে হুট করে সবকিছুর একটা এফিসিয়েন্ট আনসার আপনারা পাই যাবেন না, আপনারা ভুল করবেন। কিন্তু একটা কথা হচ্ছে, রিসার্চে ভুল করাটাও একটা মেথড। মানে আপনি একটা জিনিস রিসার্চ করলেন, রিসার্চ করার পর আপনার এটা ভুল হইলো, এই ভুল হইলো এই জায়গাটা রিসার্চ। কেন এটা রিসার্চ? কারণ আপনি যে ভুল হইলো, আপনি তো এই কোনোদিন এই পথে এত আর যাবেন না। মানে আপনি এই প্রবলেম সলভ করতে গিয়ে কোনোদিন তো এই পথে আর যাবেন না, তাহলে এটা একটা রিসার্চ হয়ে গেল না? এটাই আর কি। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? পুষ্পজিৎ ভাই তো হাত তুলছিলেন। ঠিক আছে, তামিদ ভাই, আপনি তো আপনার আনসার পাইছেন। আপনার যদি আর কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আর বাকিরাও করতে পারেন। হোয়াটএভার, আমি একটু একটু সময় দিচ্ছি, আপনারা গুছিয়ে নেন, গুছিয়ে বলেন। ভাই আপনি অ্যাটেনশন অল ইউ এরকম একটা ইয়ের কথা বলছিলেন, অ্যাটেনশন অল ইউ নিড। জি জি, এটা আপনি যুগান্তকারী বলছিলেন, মানে কেন এটা মানে এত পপুলার? এটা পপুলার হচ্ছে মূলত ওই যে বললাম আপনাকে, এটা অ্যাটেনশন দেয় কোন একটা পয়েন্টসে। মানে আপনি আমার যে বলছেন যে আপনি সবাইকে এটা পড়ার জন্য এনকারেজ করেন, বিগিনারদের জন্য। তো এই জন্য বলছি, মানে এটা মধ্যে এমন কি আছে যেটা আমাদেরকে মানে হেল্প করবে, বা এটা সবার জন্য ইনিশিয়ালি স্টার্টিং পয়েন্টে খুব হেল্পফুল। আমি অ্যাটেনশনটা আসলে স্টার্টিং পয়েন্টে বলিনি, আমি কনভার্সন রিলেটেড বলছিলাম। সরি। আচ্ছা, বিগিনারদের জন্য কনভার্সন রিলেটেড নিয়ে স্টার্ট করে সবাই কম্পিউটার মিশনে, এটাই আর কি। আচ্ছা, অরিজিৎ দত্ত ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, মানে এআই এমএল ইঞ্জিনিয়ারিং এর যে রোলটা আছে, এটা কি মানে রিসার্চ লাইন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট? মানে ইন্ডাস্ট্রি রিলেটেড আর রিসার্চ দুইটা কি ডিফারেন্ট ওয়ে? একটু ডিফারেন্ট তো আছে অবশ্যই, কিন্তু আপনার থেকে অ্যালগরিদম গুলো নিয়ে ডিটেইলে ধারণা থাকা লাগবে। আপনি যদি টপ লেভেলে যেতে চান, অবশ্যই আপনি যখন একটা রোলে যাবেন, আপনার একটা হাইয়েস্ট একটা অ্যাচিভ, মানে আপনার একটা ড্রিম থাকবে, আপনি ওই লেভেলে যান। মানে আপনি এটা একটা শেষ দিকে ছাড়তে হবে, তো আপনি ওই যে শেষ দিকে ছাড়বেন, আপনি যখন হাইয়েস্ট লেভেলে যেতে চাইবেন, তখন অবভিয়াসলি আপনার থেকে একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখবে। আর ক্লিয়ার কাট আইডিয়া কিসের মাধ্যমে হয়? রিসার্চ পেপারের মাধ্যমে হয়। আর এই ফিল্ডে রিসার্চ পেপার পড়ার কোনো বিকল্প নেই, কারণ হচ্ছে নিত্য নতুন 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 অ্যালগরিদম গুলো রিসার্চ পেপারের মাধ্যমে ডিক্লেয়ার হয়। তো এই ফিল্ডে আসলে ওই রিসার্চ পেপার পড়ার কোনো বিকল্প নেই। তো যারা এআই এমএল ইঞ্জিনিয়ার হিসেবে রোলটা প্লে করতে চাই, তাদের জন্য আসলে এইগুলাকে সে ইগনোর করে জাস্ট প্রোগ্রামিং করে সে আসলে ততটুকু যাইতে পারে না। তার থেকে অবভিয়াসলি এগুলো নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া লাগবে। স্পেসিফিক এটা এমএল ইঞ্জিনিয়ার গুলা সম্পর্কে ডাটা সেট, ডাটা স্ট্যাটিস্টিক্স, ডাটার ক্যারেক্টারিস্টিক্স বুঝতে, মানে এটা ডেপথে বুঝতে। কারণ হচ্ছে কি, এআইএমএল ইঞ্জিনিয়ার মানে ওখানে ওগুলো যখন প্রোডাকশন লেভেলের ইঞ্জিনিয়ারিং এর যখন কাজ করতে হয়, আমি যেমন একটা সিম্পল একটা উদাহরণ দিই, তুমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, গার্মেন্ট ফ্যাক্টরিতে তো অনেকগুলো পয়েন্টস আছে, মানে ওখানে তো
খুব টাইম ইজ মানি এই রুল, এই জিনিসটা ইয়া করে চলে, এই কথাটা মাথায় রেখে চলে। তা আমি কথার কথা কিছুদিন আগে একটা ইয়া আসছিল, মানে প্রজেক্ট আসছিল, সেটা হচ্ছে মূলত ডিফেকশন। মানে আমরা একটা গার্মেন্টের মধ্যে ওখানে বিভিন্ন রকম ব্রোকেন থাকে, মানে ডিফেক্ট থাকে আর কি, ওটা আসলে ডিটেক্ট করা। এটা আসলে একটা খুব যুগান্তকারী একটা পরিবর্তন হবে যদি হয়। তো বিষয়টা হচ্ছে, তো ওই যে ডিফেক্ট যে করবে ওটাকে প্রেডিকশন করতে পারা, ওটা করতে পারলে কিন্তু এফিশিয়েন্ট হয়ে যায় অনেক কিছু। একজন একজন ওয়ার্কার আসলে 1 ঘন্টায় 70-80 পিস অথবা 100 পিস করে কি করতে পারে, বডি চেক করতে পারে, মানে ডিফেকশনটা, অথবা এর চেয়েও কম করতে পারে, আসলে 40-50 পিসের বেশি করতে পারে না, আমি 100 পিস বললাম। কিন্তু যখন আমি এরকম একটা ডিভাইস রেডি করতে পারবো তখন আসলে সেটা 100-150 পর্যন্ত হয়ে যায়। তখন আমি যদি ডিফেক্ট করব, তখন আমার থেকে ওই ডিফেকশনটা এফিশিয়েন্টলি করতে হবে। ওই ডিটেকশনটা যখন আমি এফিশিয়েন্টলি করতে যাব, তখন আমার তাকে এমন একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে, ওই অ্যালগরিদমটা এফিশিয়েন্ট যেন হয়, একটু থেকে একটু বেশ কম যেন না হয়। আর ওই অ্যালগরিদমটা আমি কেমনে ডিজাইন করবো এজ এ এমএল ইঞ্জিনিয়ার, এজ এ এআই ইঞ্জিনিয়ার, আমার ঠিক ওইটার বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া লাগবে। আবার আমি যখন ওই প্রবলেমটা যখন আমার আসবে, ওই প্রবলেমটা আমি দেখা যাচ্ছে কি কিছু কিছু প্রবলেম সে সলভ করতে পারতেছে না, কিছু কিছু স্পেসিফিক বডিকে সেই ডিফেক্টকে ডিটেকশন করতে পারতেছে না। তো ওই যে ওই জায়গায় ওই বডিটা সে ডিটেকশন করতে যে পারতেছে না, আমাকে বলবে এই এদিকে আসেন, পরে যে সাহেব এদিকে আসেন, এই জায়গাতে এটা প্রবলেমটা সে সলভ করতে পারতেছে না, তখন আপনার থেকে বই খুলে ঘাটতে হবে আমার ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম এই অ্যালগরিদমটা বিল্ড করতেছে, তখন আমার এই ছোট ছোট প্রবলেম এটা কিভাবে সলভ করা যায়, আমি একটা অ্যালগরিদম গুলো ঘেটে দেখি, এই টাইনি অ্যালগরিদম টাইনি অবজেক্ট গুলো কিভাবে ডিটেকশন করা যায়, এটার সাথে আমি এটাকে ইয়া করতে পারি কিনা, ম্যাচ আপ করাতে পারি কিনা, হাইব্রিড করাতে পারি কিনা, তখন আপনার থেকে রিসার্চ পেপার নিয়ে ঘাটাঘাটি করা লাগবে। মানে এই রোল গুলাতে আসলে রিসার্চ পেপারের বা অ্যালগরিদম গুলো সম্পর্কে জানার কোনো বিকল্প নাই আসলে। আশা করি বুঝতে পারছেন অরিজিৎ ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর এআইএমএল রুল আমি চাচ্ছি ভাই, মানে এআইএমএল টার দিকে আগাতে, আর পাশাপাশি রিসার্চটাও করতে। এখন মানে আমি এখন বর্তমানে পাইথনের লাইব্রেরি গুলো নিয়ে শিখতেছি, এগুলো নিয়ে কাজ করতেছি। এখন সামনে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য মানে কিরকম, আমি কোন দিকে আগালে মানে কিভাবে শিখবো, এটা একটু যদি গাইডলাইন দিতে পারো, রোডম্যাপ দিতেন কোনো। রোড ম্যাপ বলতে আমি যদি বলি, আপনি প্রথম কথা হচ্ছে প্রচুর ওপেন সোর্স আছে। প্রচুর ওপেন সোর্স বলতে কিরকম, আমি জেনারেলি ইন্ডিয়ান যে ইউটিউবার যেগুলো আছে ওরাও কিন্তু খুব ভালো করে, যেমন জাস্ট লাইক কৃষ নায়ক, তারপরে ক্যাম্পাস এক্স, ওরা কিন্তু একদম স্টার্ট থেকে একদম রুট লেভেল থেকে কাজ করে আসে। ওগুলো তো আসলে অনলাইন অনেক সময় হয় না, অনলাইনে বলতে ওরা তো আসলে একটা ভিডিও বা ইউটিউবিং ভিডিও ওভাবে কাজ করে। তো আপনি এখানেও কাজ করতে পারেন, এখানে কম্পিউটার ভিশনের কোর্সটা আছে, ওটাও করতে পারেন। ওটা করলে আপনার থেকে ওই ভিশন এরিয়াতে মানে আপনার একটা আইডিয়া হবে। আর পাশাপাশি তো আছে আমাদের এনএলপি নিয়েও কোর্স আছে, এনএলপি কাজও করতে পারেন, আর ভিশনের কোর্সও করতে পারেন। আর যদি ফ্রি করতে চান, ওই যে বললাম ক্যাম্পাস এক্স, কৃষ্ণ নায়ক, আর বিভিন্ন রকম ব্লগস আছে ভিশন মিডিয়া। নিয়ে কি মানে ইন্ডাস্ট্রি লেভেলেও কাজ আছে, মানে এগুলো কি ইন্ডাস্ট্রিতেও মানে ইন্টিগ্রেট হয় কাজগুলো? অবভিয়াসলি হয়, প্রচুর হয়, কাজগুলা প্রচুর কাজ হচ্ছে এখন, জব রোল বাড়তেছে। তবে এটা বলবো না যে বাংলাদেশে এটা ভুরি ভুরি জব, বাংলাদেশে আছে, জব আছে, নাই যেমন না আছে, কিন্তু ভুরি ভুরি না, খুব। আমি বলবো না যে এটা একদম অনেক অনেক বেশি জব, ওইরকম না, তবে আছে। তবে এই বাংলাদেশের চেয়েও বাইরের দেশে জব রোল বেশি এই ইয়াগুলোতে ভিশন ইঞ্জিনিয়ার, মানে আই মিন এআইএমএল ক্ষেত্রে ভিশন ফোকাসড, এনএলপি ফোকাসড। বাইরের দেশে প্রচুর জব আছে, বাংলাদেশেও আছে, নাই যেমন না, কিন্তু মানে কম বলবো না, মানে মিডিয়াম টাইপের, মানে ভুরি ভুরি না। তবে ওরা কোনগুলো খুঁজতেছে, মানে বাইরের কান্ট্রি যে কোম্পানি গুলো আছে ওরা কোন জিনিসগুলো বেশি, মানে ইন্ডাস্ট্রি লেভেলে কোন জিনিসগুলো বেশি খুঁজতেছে, মানে যারা ফ্রেশার আছে ওদের কাছ থেকে? আপনি অ্যালগরিদম গুলো সম্পর্কে জানেন, আর আপনার একটু মানে ইয়া সম্পর্কে প্রোগ্রামিং একটু প্রফিসিয়েন্ট, মানে আপনি ডাটা স্ট্রাকচার প্রোগ্রামিং এগুলো নিয়ে একটু ভালো মতো জানেন, আর পাশাপাশি আপনার একটা ধারণা মানে ওই যে ইয়া সম্পর্কে, মানে অ্যালগরিদম গুলো সম্পর্কে আমি জিনিসগুলো মানে algorithm। ইন্টিগ্রেট করতে পারতেছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পর্কে আপনার থেকে মূলত কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে জিজ্ঞেস করবে, এটা কি কাজ করে, এটা কেমনে কাজ করে, এগুলো আর কি, আর কিছুই না আসলে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, কার কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। আমি তো আছি এখানে, ইনোভেটিভ স্কিলসে নক করলে আছে আমার, ইয়া পেয়ে যাবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, কোর্স করলে দেখা হবে, কথা হবে, সমস্যা নেই, কোর্স না করলেও কথা হবে, আই এম এনি টাইম, এই আর কি।
ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।